আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা শুরু করব নগ্নবীজি। ভাইয়া, চোখের ক্ষতি এড়ানোর জন্য কি ওষুধ ইউজ করা যেতে পারে? চোখের ক্ষতি এড়ানোর জন্য চোখ বন্ধ রাখতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। বয়স বাড়ার সাথে সাথে চোখের ক্ষতি হতে থাকে, একটা সময় আমরা অন্ধ হয়ে যাই। এটা খুব ন্যাচারাল প্রসেস। আর তোমরা যারা স্টুডেন্টরা আছো, তোমরা দীর্ঘদিন ধরে অনেক বেশি ডিভাইসের ডিভাইস নির্ভর হয়ে গেছো, সো ইউজুয়ালি ক্ষতিটা একটু বেশি হবে। ওকে, তো তোমরা এমন কাজ করবা, যখন ক্লাস হবে ক্লাসে আমি একবারে ভিডিওটা দেখে ফেলবো, নোট টোট করবো, ভবিষ্যতে আমাকে যেন আর না দেখতে হয়। এতে ক্ষতি কিছুটা এড়ানো যেতে পারে। ওকে, সো আমরা শুরু করি। আমাদের হাতে কিন্তু অনেক ইনফরমেশন। সো যে জায়গাটা আমার মনে হবে যে বোঝাইতে অনেক সময় লাগবে এবং আলটিমেটলি বুঝিয়ে তোমার কাজ নেই, সেই জায়গাটাতে আমি কিছু মনে রাখার, স্মরণ রাখার ট্রিক দিব। আর যে জায়গাটা বোঝাইতে হবে সেই জায়গাটা আমি বোঝাই দেবো। ওকে, সো হেয়ার ইজ ফার্স্ট স্লাইড। তো ফার্স্ট স্লাইডে আমাদের তিনটা প্রশ্ন আছে। এক নম্বর হচ্ছে, মুহিব তুমি কি বুঝতে পারতেছ? ওকে, এক নম্বর হচ্ছে স্ববীজি। স্ববীজি একটু খেয়াল করো। স মানে হচ্ছে আছে, স মানে আছে। আর বীজ মানে হচ্ছে সিড। তোমরা যারা গ্রামে থাকো তারা জানো যে কখনো যদি গরু কিংবা ছাগলকে প্রজনন ঘটাইতে হয়, তখন আমরা কি বলি, ওকে বীজ দিতে নিয়ে যাচ্ছি। বীজ মানে কি, তাকে আমরা একটা জায়গায় নিয়ে যাই, সেখানে তাকে স্পার্ম দেওয়া হয়, রাইট? তাহলে বীজের আরেকটা নাম হতে পারে স্পার্ম। খেয়াল করে দেখো, বীজের আরেক নাম হতে পারে স্পার্ম। বীর্য, বীর্য থেকে বীজ, বীজ মানে হচ্ছে সিড বা স্পার্ম, একই কথা। তাহলে বলো তো, স্ববীজি মানে কি? যাদের সিড আছে বা স্পার্ম আছে। আমরা উদ্ভিদের কথা বলছি না। তাহলে ফাইট মানে কি? পি ফর ফাইট, পি ফর প্লান্ট। তাহলে স্পারমাটোফাইট, তাহলে বীজ আছে এমন উদ্ভিদ, রাইট মুহিব? তাহলে সবীজের আর একটা নাম হচ্ছে স্পারমাটোফাইট। প্রিয় স্টুডেন্ট, এখন আমি একটা সিকোয়েন্স দেখাবো, তোমরা এটা মনে রাখবা সব সময়। লেখো, প্রথমে হচ্ছে ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে শৈবাল, ছত্রাক, তারপর হচ্ছে ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা, তারপরে আসে পৃথিবীতে উন্নত উদ্ভিদের অনুসারে টেরিডোফাইটা, তারপর আসে নগ্নবীজি, তারপর আসে আবৃতবীজি, রাইট? এটা একটা সিকোয়েন্স। ওকে মুহিব, তাহলে এই সিকোয়েন্স অনুযায়ী দেখো, এই যে এখানে সর্বপ্রথম বীজ আসছে, বীজ একটা উন্নত বৈশিষ্ট্য, তাহলে তার পরেরটাতেও বীজ থাকবে। তাহলে এগুলোতে বীজ নাই। বীজ কোথায় আসছে? নগ্নবীজিতে। আর কোথায় আসছে? আবৃতবীজিতে। তাহলে বলো তো, নগ্নবীজি একটি স্ববীজি উদ্ভিদ, তাহলে আবৃতবীজিও একটি স্ববীজি উদ্ভিদ। ঠিক আছে, এটা একটা সিকোয়েন্স, এটা মাথায় রাখবো। আর বাকি সবগুলো হচ্ছে বীজহীন। ঠিক আছে, কেন নগ্ন বীজি উদ্ভিদ বলে, আমরা এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। ওকে, কেন নগ্ন বীজি বলে, এই কনসেপ্টটা বুঝতে হবে। এই জন্যই যে এইটা থেকে অনেকগুলো এমসিকিউ আসে, এইটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি। তোমরা দেখো, এটা ফুলের ক্ষেত্রে চিন্তা করো। এটা ফুল, এটার নাম হলো, পুরোটার নাম হচ্ছে গর্ভা, সরি, ওটা গর্ভদণ্ড। তোমরা একটু দেখো, দিস ইজ গর্ভাশয়। ওকে মুহিব, যেটার ভেতরে গর্ভ বা সন্তান উৎপন্ন হবে। এই যে দেখো,
এই যে যেটা দেখতে পাচ্ছ না, এটার নাম হলো ডিম্বক। ঠিক আছে মুহিব? তাহলে এবার বলো, যদি শুক্রাণু এই জায়গায় আসে, শুক্রাণু যদি এই ডিম্বকের ভেতরে আসে, তাহলে এই ডিম্বকটা হয়ে যায় বীজ। ডিম্বকটা কি হয়ে যায় মুহিব? বীজ। তাহলে এটা যদি বীজ হয়, তোমরা জানো বীজের বাইরে ফল থাকে যেটা আমরা খাই। তাহলে এই যে গর্ভাশয়টা কিসে পরিণত হবে তখন? ফলে পরিণত হবে, রাইট মুহিম? এখন দেখো, নগ্নবীজি উদ্ভিদের নাই ফুল। নগ্নবীজি উদ্ভিদের কি নাই? আমরা এখানে লিখি নগ্নবীজি উদ্ভিদ কেন বলে, তাহলে আমরা এটা উত্তরটা লিখি এখানে, আনসার ভালো করে ঠিক খেয়াল দেখো। ফুল হয় না, এদের ফুল নাই। ফুল যদি না থাকে তাহলে একটু খেয়াল করো, এইটা থাকবে না। ওকে, তাহলে এইটা নাই মানে কি বলতো? গর্ভাশয় নাই। তাহলে আমরা এবার লিখি ফুল হয় না। ফুল না হলে কি নাই? চিন্তা কইরো না, এখন যদি নাও ধরতে পারো পরে বুঝতে পারো, খুব সহজ। যদি ফুল না হয় তাহলে গর্ভাশয় নাই। তাহলে গর্ভাশয় না থাকলে কি হবে? ফলও থাকবে না, তাহলে ফল হয় না। রাইট মুহিব? ফল হয় না, ফুল নাই, তাহলে এই যে গর্ভাশয়টা নাই, গর্ভাশয় না থাকলে গর্ভাশয়টা যে ফল হয়, ফলও নাই। তাহলে এবার বলো তো ডিম্বকটা থাকবে কিনা? ডিম্বক তো সবসময় থাকবে। তাহলে আমরা এবার লিখি এই জায়গায় শুধু ডিম্বক থাকে, শুধু ডিম্বক থাকে। তোমরা এবার আমাকে বলো তো, এই ডিম্বকটা কি তখন ওপেন থাকবে না, বাতাসের সংস্পর্শে থাকবে না? বাইরের আবরণটা আছে মুহিব? নাই। বাইরের এই যে লালটা, গর্ভাশয়টা নাই, তাহলে ডিম্বক যেটা, ডিম্বকটা কি উন্মুক্ত আছে না? ইয়েস, শুধু ডিম্বক থাকে। তাহলে ডিম্বকটা কি? উন্মুক্ত। ডিম্বকটা যদি উন্মুক্ত হয়, ডিম্বকটা কিসে পরিণত হয় পরে? বীজে। তো তখন কি হয়? বীজটা উন্মুক্ত থাকে। বীজ যেহেতু উন্মুক্ত থাকে, তাহলে বলতো এটাকে আমরা তখন কি বলবো? নেকেড বীজ বা নগ্ন বীজি। তোমার শুধু টার্গেট থাকবে যে এই ছবিটা আমি বুঝছি কিনা। গর্ভাশয় নাই, তাহলে ফল হবে না। তাহলে ডিম্বকটা উন্মুক্ত থাকবে। ডিম্বকটা যখন বীজে পরিণত হবে, বীজটা উন্মুক্ত থাকবে। তোমরা একবার চিন্তা করো, আম গাছে একটা আম ঝুলতেছে, আমের ফলটা নাই, আমের শুধু বীজটা, যেটা আমরা খেয়ে ফেলে দিই, আমের বীজটা আমের গাছে ঝুলে আছে, কেমন লাগবে? তখন আম গাছকে আমরা নগ্ন বীজি বলতে পারবো কি না? তখন নগ্ন বীজি বলতে পারবো। তোমরা কি সবাই বুঝতে পারছো এই জায়গাটা? তোমরা কি সবাই বুঝতে পারছো এই পর্যন্ত? সিম্পল, বলো বুঝছো কিনা? হ্যাঁ, থ্যাংক ইউ। এবার চলে আসি আমরা, এই প্রশ্নটা আসছিল একটা পরীক্ষায়, যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে নগ্নবীজির আরেক নাম হচ্ছে জিমনোস্পার্ম। দেখো, স্পার্ম মানে কি আমরা প্রথমে পড়লাম? স্পার্ম মানে সিড, সিড মানে হচ্ছে বীজ। জিমনো শব্দ হচ্ছে নেকেড। তাহলে বলো তো জিমনোস্পার্ম বলতে কোন উদ্ভিদকে বোঝাচ্ছে? নগ্ন বীজি উদ্ভিদকে বোঝাচ্ছে। ঠিক আছে, এই নগ্নবীজি শব্দটা কিভাবে আমাদের হলো? এটা কিন্তু থিওফ্রাস্টাস সর্বপ্রথম ব্যবহার করেছেন। থিও, এইটা মনে রাখবা, কারণ এইটা আমি দেখছি একাধিক জায়গায় আসছে। থিওফ্রাস্টাস এনকোয়ারি ইনটু অর এনকোয়ারি প্লান্ট নামক বইতে সর্বপ্রথম আলোচনা করেছে। এনকোয়ারি ইনটু প্লান্ট অর এনকোয়ারি টু প্লান্ট, নামটা আমার টু হবে নাকি ইনটু হবে বই থেকে দেখে নেব। এনকোয়ারি টু প্লান্ট মানে প্লান্টকে সে যখন লক্ষ্য করতে গেছে, তখন সেই ধরনের উদ্ভিদ পেয়েছে, নগ্নবীজি উদ্ভিদ পেয়েছে, সেখানে এটা প্রথম আলোচনা করেছে। ঠিক আছে, ইনকোয়ারি ইনটু প্লান্ট, রাইট। সো এবার চলে আসি আমরা পরেরটাতে।
বলো তোমাদের মাথা ঠিক আছে কিনা এই পর্যন্ত? মাথা যদি ঠিক থাকে তাহলে আজকে খবর আছে তোমাদের। তোমরা যারা ভাবছো যে এই ধরনের চিন্তা একদমই করবা না, দেখো আমি কিন্তু আজকে একটা ট্রিক ফলো করছি। আমি যে কোনোভাবে তোমাকে শেখাবো, তুমি সেটা ভুলে দেখাবা, স্যার আমি ভুইলা গেছি, আমি বুঝি নাই। আমি তোমাকে এমনভাবে পড়াবো তুমি এটা বলতেও পারবা না স্যার আমি ভুইলা গেছি। সাহস থাকলে ভুলে দেখাও। দেখো সেম স্লাইড আমি আরেকটা করছি, সেম স্লাইড আমি আরেকটা করছি, 3টা স্লাইড আমি পড়াবো তোমাকে একই জিনিসের। কারণ এইটা পড়তে পারলেই তোমার কিন্তু এই নগ্নবীজি উদ্ভিদের 50% পড়া শেষ। আরেকটা এরকম আছে, ওইটা বললে 50% শেষ, 100% ডান। ঠিক আছে? কততম স্লাইড এটা? 8-10টা স্লাইড আছে, তার মধ্যে একটাই 3টা, 6টা স্লাইড 2টা। মুহিব, প্রথম যেটা আমরা শুধু দেখবো যে আমরা পরীক্ষার হল পর্যন্ত এই তথ্যগুলো মনে রাখতে পারবো কিনা। ঠিক আছে? দেখো, বহু বর্ষজীবী নগ্নবীজি উদ্ভিদ, ধরা যাক নারিকেল গাছ বা পাম গাছের মতো বহু বর্ষজীবী, অনেক বছর বাঁচে, তো এটাই মুখস্থ রাখতে হবে। তারপর চলে আসি চিরসবুজ। চিরসবুজ এই শব্দটা কি তোমাকে মুখস্থ রাখতে হবে? পাম গাছ বা নারিকেল গাছের কথা ভাবো। নারিকেল গাছের পাতা কি কখনো খসে পড়ে? পাতা খসে, কিন্তু সব পাতা কখনো খসে পড়ে না। তাহলে চিরসবুজ এটাও আমাদের মনে রাখা খুব সহজ। তাহলে আমরা এখন কার কথা ভাববো? আমরা ভাববো হচ্ছে কোন উদ্ভিদ মুহিব? নারিকেল, নারিকেল গাছের কথা ভাববো। তাইলে আমাদের পুরো পড়াটা শেষ হয়ে যাবে। এবার চলে আসি আমরা স্পোরোফাইট কথাটা কি জিনিস। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। স্পোরোফাইট মানে হলো, দেখো এই জায়গায় ফাইট কথাটা আছে, পি ফর ফাইট, পি ফর প্লান্ট। তাহলে এটা একটা প্লান্টকে বোঝাচ্ছে এই শব্দটা দ্বারা। কাকে বোঝাচ্ছে? প্লান্ট বোঝাচ্ছে, রাইট? 2, এই স্পোর দ্বারা বোঝাচ্ছে ডিপ্লয়েড। স্পোর দ্বারা কি বোঝাচ্ছে? তাহলে এমন একটা উদ্ভিদ যেটা ডিপ্লয়েড, এমন একটা উদ্ভিদ যেটা ডিপ্লয়েড। মনে রাখবা, এখানে মনে রাখবা যে প্লান্ট মানে হচ্ছে বহুকোষী, নাকি এককোষী? বহুকোষী। তাহলে স্পোরোফাইট কথাটা মাথায় আসলে সবসময় কোন জিনিসটা মনে করবা? ফাইট মানে হচ্ছে প্লান্ট, গ্রিন প্লান্ট। প্লান্ট সবসময় বহুকোষী হয়। আর স্পোর কথাটা দ্বারা আমরা 2n বুঝবো। তাহলে বলতো গ্যামিটোফাইট কথাটা আসলে আমরা কি বুঝবো? বলতো গ্যামিটোফাইট কথাটা আসলে আমরা কি বুঝবো? গ্যামিটোফাইট কথাটা আসলে শুধু ফাইট তো ফাইটে থাকলো, আর গ্যামিটের জায়গায় শুধু এন দিয়ে দিব, রাইট? গ্যামিটের জায়গায় শুধু এন দিব, আর ফাইট তো ফাইটেই থাকলো। মনে রাখা খুব সহজ না? এবার তোমরা আমাকে বলো তো, এই যে এখানে একটা নগ্নবীজি উদ্ভিদের এই যে পাতাগুলো দেখো, এই ছবিটার দিকে তাকাও, এটা একটা নারিকেল গাছ। তোমরা আমাকে বলো তো, তোমরা আমাকে বলো যে আমরা নারিকেল গাছের কথা ভাবতেছি, তাই না? তো নারিকেল গাছ একটা প্লান্ট বা বহুকোষী উদ্ভিদ না এককোষী উদ্ভিদ? নারিকেল গাছ বহুকোষী। 2, নারিকেল গাছ যদি উন্নত হয়, এটা উন্নত না? মনে রাখবা, যখনই কোনো উন্নত উদ্ভিদের কথা বলবো, উন্নত উদ্ভিদ সবসময় 2n বা ডিপ্লয়েড। নারিকেল গাছও ডিপ্লয়েড। তাহলে আমরা যে নারিকেল গাছটা দেখতেছি, নারিকেল গাছটা কি বলতো? নারিকেল গাছটাও কিন্তু স্পোরোফাইট। নগ্নবীজি উদ্ভিদের যে আমরা সাইকাসের কথা ভাবতেছি, সাইকাসও কি স্পোরোফাইট। খুবই সিম্পল, কঠিন কিছু না। এবার আসি আমরা তার পরের টার্মটাতে। এই পরীক্ষায় কিন্তু এগুলো সব আসবে। অসম রেণু প্রসূ। দেখো, প্রসূ শব্দটা তো প্রসব করা বা জন্ম দেওয়া, জন্ম দেওয়া, তাই না? মা সন্তান প্রসব করে বা সন্তানকে জন্ম দেয়। রেণু বলতে বুঝিয়েছে এখানে শুক্রাণু বা ডিম্বাণু, যারা কি করবে? প্রজননে অংশ নেবে, সন্তান প্রসবে অংশ নেবে। তাইলে এবার বলতো অসম মানে কি? অসম মানে বোঝাচ্ছে যে
শুক্রাণুটা আকারে ছোট আর ডিম্বাণুটা আকারে বড়। তাইলে মুহিব আমাকে এবার বলো তো, অসম বলতে কি বোঝাইছে? ছোট বড়। সবসময় ডিম্বাণু বড় হয়, শুক্রাণু কি হয়? ছোট হয়। রেণু বলতে কি বোঝাইছে? শুক্রাণু কিংবা ডিম্বাণু। প্রসূ মানে জন্ম দেয়। তাহলে নগ্নবীজি উদ্ভিদ যে শুক্রাণুটা জন্ম দেয়, যে ডিম্বাণুটা জন্ম দেয়, একটা ছোট একটা বড়, এই জন্য বলছে অসম রেণু জন্ম দেয়, অসম রেণু প্রসূ। রাইট? আচ্ছা, এবার বলো তো মুহিব, যখনই ছোট কথাটা আসে তাহলে বলো তো মাইক্রো আসে না মেগা আসে? মাইক্রো। যখনই বড় কথাটা আসে তখনই কি কথাটা আসে? ম্যাক্রো আসে বা মেগা কথাটা আসে। রাইট? মেগা কথাটা আসে। এবার বলো তো, শুক্রাণু হচ্ছে ছোট, ডিম্বাণু হচ্ছে বড়, এই জন্য অসম কথাটা বলছে। তাহলে এগুলো অসম রেণু। রাইট? তাহলে মাইক্রোর সাথে আমরা তখন কি কথাটা অ্যাড করে দেবো? অসম স্পোর বা মাইক্রো স্পোর, মেগা স্পোর। কারণ স্পোর বলতে আমরা শুক্রাণু কিংবা ডিম্বাণুর কথা বলেছি। বলো তোমরা এই কথাটা সবাই বুঝতে পারছো কিনা? যদি একটুকু বুঝতে পারো আমরা আরেকটু ডিপে যাব, কারণ এইটার পরের লাইনটা বুঝতে গেলে আমরা আরো ডিপে চলে যাব। থ্যাংক ইউ। এবার চলে আসো, বলো। সবসময় মনে রাখবা, আমি যখন অনলি এই শব্দটা ব্যবহার করব তোমরা বলবা মাইক্রো স্পোর, নট স্পোরোফিল, মাইক্রো স্পোর শুক্রাণু তোমরা বলবা। আমি যদি বলি ডিম্বাণু কি, তোমরা বলো মেগা স্পোর। ঠিক আছে? এই যে দেখো এখানে কিন্তু দেওয়া আছে মাইক্রো স্পোর এবং মেগা স্পোরের জন্ম দেয়। ঠিক আছে? এবার চলে আসি আমরা, মাইক্রো স্পোরোফিল বলছে আবার এখানে। তার মানে আমাদের আরেকটু ডিপে যাইতে হবে। এবার বলো তো মুহিব, মাইক্রো স্পোর এই পর্যন্ত আমরা কি বলবো? শুক্রাণু। ওই যে মাইক্রো স্পোর মানে কি? শুক্রাণু। রাইট? মেগা স্পোর মানে কি? ডিম্বাণু। রাইট? আমি কনসেপ্টটা কেন পড়াইতেছি, এই কনসেপ্ট ছাড়া তুমি যাইতেই পারবা না। আর একটা মাত্র প্রশ্ন আসবে নগ্নবীজি থেকে, একটা বা দুইটা প্রশ্ন আসবে, তাহলে এটা কোনোভাবে মিস করা যাবে না। এবার দেখো, এই যে নামের শেষে এবার কি অ্যাড করছে? ফিল। ফিল শব্দের অর্থ হচ্ছে পাতা। দেখো ফিল বানানটা দেখো, PHYLL। ফিল মানে কি? পাতা। পাতা মানে কি বলতো? এরকম ফ্ল্যাট একটা কিছু না? গাছের পাতা আমরা ভাবতে পারি, অন্য কিছু ভাবতে পারি। এই যে দেখো, এই যে জিনিসটা, এই যে হলুদ কালার একটা, দেখছো? ইটস এ ফিল বা পাতা। আমাদের টিপ থাকে না, টিপ কোথায় রাখি? টিপের পাতার মধ্যে রাখি না? লাইক দ্যাট। তাহলে ফিল কথাটা অর্থ হচ্ছে পাতা। পাতা মানে হচ্ছে ধারক। পাতা মানে কি? ধারক। দেখো এই পাতাটা, এই যে জিনিসটা ধরে আছে, টিপের পাতাটা কি ধরে আছে? টিপ ধরে আছে। তাহলে দেখো মহিম, ফিল মানে হচ্ছে ধারক বা পাতা। আমরা পাতা না লিখে লিখলাম ধারক, ধারক। তাইলে তোমরা আমাকে বলো তো, মাইক্রো স্পোরোফিল মানে কি? শুক্রাণু ধারক। মেগা স্পোরোফিল মানে কি? ডিম্বাণু ধারক। তাই না? তোমরা এই পর্যন্ত বুঝছো কি না বলো সবাই? হ্যাঁ, থ্যাংক ইউ। সবাই বুঝতে পারতেছে। আচ্ছা, এবার চলে আসি আমরা। দেখো এখানে যদি আমি লিখি পুং রেণু পাতা বা পুং রেণুপত্র, স্ত্রী রেণুপত্র, কথাটা বলতে কি ভুল হবে? মেগা স্পোরোফিলের বাংলা, মাইক্রো স্পোরোফিলের বাংলা। দেখো ভাই, মাইক্রো স্পোর মানে হচ্ছে শুক্রাণু। শুক্রাণু পুরুষ না স্ত্রী? রাইট? পুরুষ। তাহলে এই যে পুরুষ লিখলাম পুং। আর ফিল মানে হচ্ছে পাতা। মানে মাইক্রো স্পোর শব্দের অর্থ হচ্ছে শুক্রাণু বা পুং রেণু, পুরুষ রেণু। মেগা স্পোর মানে হচ্ছে ডিম্বাণু বা স্ত্রী রেণু। রাইট? মেগা স্পোর মানে হচ্ছে ডিম্বাণু বা স্ত্রী রেণু। তাহলে মেগা স্পোরোফিল মানে হচ্ছে স্ত্রী রেণু ধারক বা স্ত্রী রেণু পাতা।
পুংরেণু পাতা। তাহলে এটা একটা পাতা যেখানে পুংরেণু বা শুক্রাণুগুলো থাকবে, এটা একটা পাতা যেখানে স্ত্রীরেণু বা ডিম্বাণুগুলো থাকবে। তাইলে এবার আমাকে তোমরা সবাই উত্তর দিবা, এইটার নাম হচ্ছে ডিম্বক, বা যেটার মধ্যে ডিম্বাণু আছে এটার নাম কি? ডিম্বক, যার ভেতরে কি আছে? ডিম্বাণু আছে। তাহলে বলো তো এইটা কি মেগাস্পোর না? এই ছবিটা দেখে বলো এটা কি মেগাস্পোর কিনা? ডিম্বাণু মেগাস্পোর না মাইক্রোস্পোর? মেগাস্পোর, রাইট? তাহলে বলো তো এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে পাতাটা যেটাতে ধারণ করে আছে, এইটা কি বলো? এইটার নাম যদি আমি, এইটার ভেতরে যদি ডিম্বাণু থাকে এবং এইটাকে যদি আমি বলি মেগাস্পোর, তাহলে এই জিনিসটার নাম কি? ইয়েস, মেগাস্পোরোফিল। ইয়েস ইয়েস, মেগাস্পোরোফিল। তাহলে মেগাস্পোর কোনটা, মেগাস্পোরোফিল কোনটা, এটা জানতে হবে। তাহলে মাইক্রোস্পোর কোনটা, মাইক্রোস্পোরোফিল কোনটা, এটা জানতে হবে। এই যে দেখো, এইটা হচ্ছে পুরুষ পার্টটাতে, ওকে? এই যে ছোট্ট একটা পোরশন আমি টান দিয়ে বাইর করি, এই যে এরকম দেখতে কিছুটা, এই যে একটা টান দিয়ে বাইর করলাম, এই যে কোনো একটা টান দিয়ে আমি বাইর করলাম এখানে, এ পুরোটা না কিন্তু একটা পাতা বের করলাম। এই যে দেখো এখানে হয়তো বা শুক্রাণু আছে, ওকে? তাইলে এবার আমাকে বলো তোমরা যে এ আর এই জিনিসটা হচ্ছে বি, এ এবং বি, এ এবং বির কোনটা হচ্ছে মাইক্রোস্পোর বা পুংরেণু, আর কোনটা মাইক্রোস্পোরোফিল বা পুংরেণু পত্র? বলো। ইয়েস, তাহলে এখানে এটা হচ্ছে শুক্রাণু, যেহেতু এখানে আছে তাহলে ওই ছোট ছোট জিনিসগুলো, এই যে এইগুলা, এগুলোর নাম হচ্ছে কি লিখবো আমরা? পুং রেণু বা মাইক্রোস্পোর। তাহলে এই যে বড় যে জিনিসটা হাতের মতো পাতা, টিপের, এগুলো টিপ, কপালের টিপ এগুলা, তাহলে এটা হচ্ছে টিপের পাতা। তাহলে এটাকে আমরা কি বলবো? পাতা বা পত্র। কি পত্র? পুংরেণু পত্র, কারণ এখানে শুক্রাণুগুলো রয়েছে, পুংরেণুগুলো রয়েছে, বা মাইক্রোস্পোরোফিল। শুক্রাণু মানে ছোট, মাইক্রোস্পোর, আর পত্র যেহেতু আছে ফিল, পিএইচ ওয়াই ডাবল এল, পিএইচ ওয়াই ডাবল এল। সাবাস। তাহলে আমরা মোটামুটি কিন্তু 1 কভার করলাম, 2 কভার করলাম, 3 কভার করলাম। আর আর একটা বুঝতে পারলেই তোমাদের পড়া শেষ। সেটা হলো দেখো মাইক্রোস্পোরোফিল গুলা, তাহলে ওইটাতে যাব নাকি নিচেরটাতে যাব মুহিব? এই যে এটা মাইক্রোস্পোরোফিল আর ওইটা মেগাস্পোরোফিল। তাহলে এবার বলো তো মাইক্রোস্পোরোফিল গুলা বা শুক্রাণুর যে পাতাটা আছে, এই শুক্রাণুর পাতা করছে কি? স্ট্রোবিলাস বা কোণ গঠন করছে। পুরুষরা একটা স্ট্রোবিলাস বা কোণ গঠন করে, এটা শুধু এইভাবে মনে রাখবা, পুরুষরা সবসময় বিলাসে মত্ত, নারীরা তো চিন্তা করে। তুমি তোমার প্রেমিকাকে বলবা চলো পালিয়ে যাই, তো তোমার প্রেমিকা তোমাকে বলবে যে পালিয়ে তো যাব, কিন্তু খাবো কি? তখন তুমি বলবা, তুমি পুরুষ, তুমি বলবা খাওয়া একটা জুটিয়ে নিব, থাকবো কোথায়? গাছের নিচে। মশারি বাঁধবো কোথায়? গাছের ডালে। ফ্লোর কোথায়? মাটিতেই শুয়ে থাকবো। কিন্তু মেয়েরা কিন্তু কখনো এইরকম হাত ধরে বের হয়ে আসে না। মেয়েরা কি করে? বাসা থেকে বের হওয়ার সময় নিজের সঞ্চিত যত টাকা পয়সা আছে, পারলে বাপ মায়ের টাকা পয়সা নিয়ে বাইরে আসে, তারপর স্বর্ণ টর্ণ সবকিছু নিয়ে বাইরে আসে, রাইট? মেয়েরা কিন্তু চিন্তা করে। তো দেখো পুংরেণুপত্র, এই যে এইটা পুংরেণুপত্রগুলো দেখো, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা পুংরেণুপত্রগুলা, টিপের পাতাগুলা সবাই মিলে একসাথে হয়ে দেখো একটা কোন আইসক্রিম গঠন করছে না? এটা উল্টাও যাচ্ছে, এটা কোন আইসক্রিম হচ্ছে কিনা? এইটার নামই হচ্ছে স্ট্রোবিলাস বা কোন। তাহলে একটু ভালো করে দেখো, এটা হচ্ছে স্ত্রী রেণু ধরা যাক, তাহলে এটা স্ত্রী রেণুপত্র। আর এই যে প্রত্যেকটা হচ্ছে এখানে পুংরেণুপত্র। দেখো অনেকগুলো পুংরেণুপত্র একসাথে একটা কোণ গঠন করছে, কিন্তু স্ত্রী রেণু কি করছে? যে ওই পাশেরটা একসাথে আছে নাই। পুরুষরা করছে কি? একসাথে বসে আড্ডা দিতেছে, অথচ মেয়েরা আড্ডা দেওয়ার কথা, রাইট?
আচ্ছা, স্ট্রোবিলাস কি জিনিস তোমরা অনেকেই জানো না, আমি বলি। স্ট্রোবিলাস শব্দের অর্থ হলো এমন একটা জিনিস যেখানে পাতাগুলো এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, দেখো একটু মনে হচ্ছে স্পাইরালি আছে না পাতাগুলো মহিম? পাতাগুলো কিভাবে আছে? স্পাইরালি আছে, দেখছো? স্পাইরাল, স্পাইরালি বিন্যস্ত আছে। সো আমরা কিন্তু 1 বুঝলাম, 2 বুঝলাম, 3 বুঝলাম। এবার চলে আসি আমরা 4 এবং 5-এ। কোথায় আসবো? 4 এবং 5-এ। এই তোমরা আমাকে বলো তো, ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে, বুঝছো কিনা? বুঝছো কিনা দেখো মহিম, ডিম্বকের কথা বলছে কিন্তু, নট ডিম্বাণু। মাইক্রোস্পোর মানে মেগাস্পোর মানে কিন্তু ডিম্বাণু, মেগাস্পোর মানে ডিম্বাণু। এই যে দেখো, এই যে এটার ভেতরে আছে হচ্ছে, এইটার ভেতরে এটা হচ্ছে ডিম্বাণু, আর এই জিনিসটার নাম হচ্ছে ডিম্বক। ডিম্বাণু মানে পুচকি না, তাহলে পুচকি জিনিস তো ভেতরে থাকবে। দেখো ডিম্বক গুলো কি হয়েছে, মেগাস্পোর। তাহলে দেখো এটার নাম পাতা না, মেগাস্পোরোফিল না এটা? মেগাস্পোরোফিলের দেখো কিনারে, এই কিনারে একটা, 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 এইভাবে এরা থাকে। এবং নগ্ন অবস্থায় আছে, ওপেন অবস্থায় আছে। কেন ওপেন অবস্থায় আমরা বললাম দেখো, কারণ এর উপর যেটা গর্ভাশয় থাকবে, গর্ভাশয় কিন্তু নাই, আছে? গর্ভাশয় কিন্তু নাই, উন্মুক্ত অবস্থায় আছে। সাবাস, তাইলে আমরা 5 বুঝছি। এবার আমরা চলে আসি 4-এ। দেখো আমরা এই যে এটা কিন্তু 5 মিনিটের মধ্যে শেষ হবে। 4-এ চলে আসি এবার আমরা। পরাগায়নের সময়, পরাগায়ন মানে কি বলতো? শুক্র পুরুষ পর্ষণটা স্ত্রী পর্ষণের উপরে আসবে, দ্যাট ইজ কল পরাগায়ন। পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। তাহলে আমরা চলে আসি ডিম্বক কোথায়। এই যে বড়টার নাম ডিম্বক, ভেতরে আছে ডিম্বাণু, তাই না মুহিব? তো এই যে এখানে একটা ছিদ্র আছে, কোথায়? এই যে দেখছো ছিদ্র, এই যে দেখা যাচ্ছে, দেখছো এই ছিদ্রটা আছে। তাহলে আমরা এখান থেকে একটা মাইক্রোস্পোরোফিল টান দিলাম, দিস ইজ মাইক্রোস্পোরোফিল বা শুক্রাণুর পাতা। এই শুক্রাণুটা করবে কি, উঠতে 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 গিয়ে এই যে এখানে বসে সরাসরি ভেতরে প্রবেশ করবে। গর্ভমুণ্ডে এসে এদিকে আসার কোনো সিস্টেম নেই, কারণ গর্ভমুণ্ড নাই। সরাসরি এসে কি করবে, ডিম্বকের ভেতরে প্রবেশ করবে। ডান? প্রিয় স্টুডেন্ট, আমাদের কথা শেষ। আমি আরেকবার রিপিট করি, হ্যাঁ, 1 থেকে 5 পর্যন্ত। দেখো, সাইকাস হচ্ছে বহুবর্ষজীবী, কারণ নারিকেল গাছের সাথে তুলনা করেছি। এরা চিরসবুজ, কারণ পাতা কখনো ঝরে না। স্পোরোফাইট, ফাইট মানে হলো প্লান্ট, প্লান্ট সবসময় বহুকোষী হয়। আর স্পোর মানে হচ্ছে ডিপ্লয়েড, ঠিক আছে? তাহলে ডিপ্লয়েড বহুকোষীকে বলা স্পোরোফাইট। তাহলে সিঙ্গেল এন এবং বহুকোষী যদি থাকতো, দ্যাট ইজ কল গ্যামেটোফাইট। অসম রেণু প্রুষ, রেণু বলতে শুক্রাণু ডিম্বাণু, প্রুষ মানে জন্ম দেয়, অসম সাইজের মানে শুক্রাণুটা ছোট হয়, ডিম্বাণুটা বড় হয়। শুক্রাণু যেহেতু ছোট, মাইক্রোস্পোর। ডিম্বাণু যেহেতু বড়, মেগাস্পোর। তাহলে শুক্রাণু যার যার শরীরে থাকবে তার নাম মাইক্রোস্পোরোফিল, আর ডিম্বাণু যার শরীরে থাকবে তার নাম মেগাস্পোরোফিল। এই যে দেখো, দিস ইজ মেগাস্পোরোফিল। এই যে একটা বাইর করে নিয়ে এসেছি, এই জিনিসটার নাম হচ্ছে, এই পাতাটা, লম্বা পাতাটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল, কারণ এখানে মাইক্রোস্পোর বা শুক্রাণুগুলো থাকে। মাইক্রোস্পোরোফিল স্ট্রোবিলাস গঠন করে। এখন আমরা এই যে লম্বা যে জিনিসটা দেখো, ওই যে ওখানে গেছে গিয়ে একসাথে হয়ে একটা কোন বা স্ট্রোবিলাস গঠন করেছে। মেগাস্পোরোফিল, ওই যে মেগাস্পোরোফিল, ওই হলুদ কালার একটা লম্বাটা, ডিম্বক উৎপন্ন হলো, গর্ভাশয় নাই। এগুলো ডিম্বক, বাট আবৃত করার মতো গর্ভাশয় নেই। গর্ভাশয় নাই কারণ ফুল নাই, ফুল থাকলে তো গর্ভাশয় থাকলো। পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পড়ে। তো এখান থেকে যদি একটা পরাগরেণু যায় গিয়ে এই যে গর্ভাশয়ের ওখানে পড়ার কোনো সিস্টেম নেই, সরাসরি এখানে এসে প্রবেশ করবে, তাই না ভাই? ডিম্বক রন্ধ্রে প্রবেশ করবে। ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে, এটার নাম মাইক্রোস্পোরোফিল, এটার নাম মেগাস্পোরোফিল। তার কিনারে এই ডিম্বকটা ওপেন অবস্থায় আছে।
বলো তোমরা বুঝতে পারছো কিনা এই পর্যন্ত? তাহলে আমি যাই সেকেন্ড স্লাইডে। প্রশ্ন করলে যেন না আটকাও। ওকে, একটু চিন্তা ভাবনা করবো। আজকে একজন কমেন্ট করছে যে ভার্সিটিতে কি এই ধরনের প্রশ্ন আসে। তোমার চোখে যখন একটু কঠিন লাগবে, তুমি যখন 2টা প্রশ্নের উত্তর পারবা না, সাথে সাথে কেন তুমি প্রশ্ন নিয়ে মান নিয়ে প্রশ্ন তুলবা? প্রশ্নের মান নিয়ে তুমি কেন প্রশ্ন তুলবা যে ভার্সিটিতে এমন প্রশ্ন আসে না, সব বাইরের প্রশ্ন দিছে? কারণ তুমি পড়ালেখা করো নাই, তুমি ক্লাসও ভালো করে বোঝো নাই, তুমি বইও ভালো করে পড়ো নাই, তুমি পড়োই নাই। সো যারা পড়ে না তারা টিচার নিয়ে প্রশ্ন তোলে, তারা বই নিয়ে প্রশ্ন তোলে। একটু কঠিন দেওয়া তোমাকে আরেকটু কি, আমি তোমাকে আরেকটু এক্সারসাইজ করাই নিচ্ছি, একটু কঠিন দেওয়া, একটু চিন্তার সুযোগ দেওয়া। মেডিকেলের প্রশ্নগুলো তো সরাসরি বই থেকে তুলে দেয়। হ্যাঁ, মেডিকেলের প্রশ্নগুলো একটু দেখতে কঠিন মনে হলেও সরাসরি বই থেকে তুলে দেয়। কিন্তু ভার্সিটির প্রশ্নে ভার্সিটির টিচাররা নিজেদের ব্রেইন খাটায়। এতে কোষ্ঠকাঠিন্য অঙ্ক তুলে দিছে, তোমাদের বইয়ে কোথায় আছে? মেডিকেলে কি এমন কোনো অঙ্ক দেয় যেটা মেডিকেলে বইয়ে নেই আমাদের? ভার্সিটিতে দিছে। অক্সিজেনেটেড ব্লাড, ডিঅক্সিজেনেটেড ব্লাড, কিংবা ভেনাস ব্লাড, আর্টারিয়াল ব্লাড, এই অপশনটা কোথায় ছিল? তোমাদের পাঠ্য বইয়ে নাই, কিন্তু তোমাদের ভার্সিটিতে উঠাই দিছে, রাইট? সো গতকালকে একজন প্রশ্ন করছে, ভাইয়া আপনারা এই ক্লাসগুলো করলে কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিট হবে? তো আমি তার প্রশ্নে একটা কমেন্ট করেছিলাম, গতবার জাহাঙ্গীরনগরে যে ফার্স্ট হয়েছে এবং সেকেন্ড হয়েছে সে আমার স্টুডেন্ট। আমার স্টুডেন্ট মানে সে ফার্স্ট ইয়ার থেকে প্রথম দিন থেকে আমার কাছে পড়াশোনা করছে। আমার বাসা রংপুরে, তার বাসা রংপুরে, রংপুর সরকারি কলেজে পড়তো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছে। সো সো ইস্যুটা হচ্ছে যে অ্যাজ এ টিচার আমি আমার পড়াশোনাটা কিন্তু আগে থেকে করে আসতেছি। তোমরা আমাকে অনেক পরে চিনছো, অনেক পরে দেখছো, এই জন্য তোমরা আমার পোর্টফোলিও সম্পর্কে ধারণা নাই। তোমরা যদি আমাকে আগে চিন্তা তাহলে তোমরা বুঝতে পারতাম। বিশেষ করে যারা আমাকে আগে থেকে চেনো তারা বুঝতে পারো যে আমাদের কন্টেন্ট কিংবা এই তো। ওকে, সো প্ল্যান করো ফার্স্ট হওয়ার। প্রশ্ন নিয়ে কখনো প্রশ্নই তোলা যাবে না, কারণ প্রশ্নগুলো বই থেকেই করা। প্রশ্ন কি আমি বানাইছি? না, আমি আমার মতো করে একটু মডিফাই করছি তোমাকে দেখার জন্য যে তুমি পড়ালেখা করছো কিনা। আমার স্টুডেন্ট পড়ালেখা করছে কিনা এটা যদি আমি না বোঝার চেষ্টা করি, কে করবে রে পাগলা, তাই না? লুক, এখন আমরা চলে আসি এই দিকে 6 থেকে 10। খুব সহজ, 10 নম্বরটা আমরা আগে পড়ে ফেলি। কোন গাছের সাথে তুলনা করছি? নারিকেল গাছের সাথে। তোমরা কি দেখছো নারিকেল গাছে যখন পাতা খসে যায় নারিকেল গাছে দাগ থাকে? এগুলো হচ্ছে পাতার ক্ষত বা লিফ স্কার। এটি একটি ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য। এই শব্দটার দিকে একটু খেয়াল রাখবা। নগ্নবীজি উদ্ভিদেও পাতা খসে গেলে একটা দাগ থেকে যায়, দ্যাট ইজ কল্ড লিফ স্কার, পাতার ক্ষত। এটা একটা ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য। এবার চলে আসি আমরা এই জায়গায়। তোমরা একটু খেয়াল করো, এদের কি নাই? ফুল নাই। এদের কি নাই? ফুল নাই। ফুল না থাকলে কি থাকবে না? পাপড়ির বর্ণ থাকবে না, প্লাস মধু থাকবে না, রাইট? বর্ণিল পাপড়িও নাই, মধুও নাই। আর এগুলো যদি কিছুই না থাকে তাহলে বলো তো পতঙ্গ কি এদের কাছে আসবে? পতঙ্গ বলতেছে আমিও নাই। পতঙ্গ কি বলতেছে? পতঙ্গ বলতেছে আমিও নাই। তোমার কালারফুল পাপড়িও নাই, তোমার মধুও নাই, কারণ তোমার আসলে ফুলই নাই। পতঙ্গ বলতেছে আমিও নাই। তখন এদের শুক্রাণুকে কি করতে হয়? বাতাসের উপর নির্ভর করতে হয়। একদিন বাতাস বইবে, আমি উড়তে 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 ডিম্বাণুর কাছে পৌঁছাবো, কারণ আমাকে নিয়ে যাওয়ার কেউ নাই। এবার চলে আসি আমরা জীবন চক্রে অসম আকৃতির যৌনুক্রম। প্রিয় স্টুডেন্ট, শব্দগুলো দেখো। যৌনু মানে হচ্ছে প্রজনন। যৌনু মানে কি মুহিব? যৌনু মানে কি মুহিব? প্রজনন বা জীবন। জীবন, হ্যাঁ, প্রজনন। ক্রম মানে হচ্ছে এই যে এই যে এই যে এই যে। ওকে,
তাহলে এদের প্রজনন বা এদের যে জীবনচক্রটা আছে সেখানে ঘুরে ফিরে ক্রমে ক্রমে কিছু একটা ব্যাপার হয়। কি ব্যাপারটা ঘটে সেটা দেখো, যে এটার ডিপ্লয়েড একদিন হ্যাপ্লয়েড হয়, হ্যাপ্লয়েড একদিন আবার ডিপ্লয়েড হয়, ডিপ্লয়েড আবার হ্যাপ্লয়েড হয়, হ্যাপ্লয়েড একদিন ডিপ্লয়েড, ডিপ্লয়েড আবার একদিন হ্যাপ্লয়েড হয়, হ্যাপ্লয়েড একদিন ডিপ্লয়েড হয়। সিম্পল। এন মানে হচ্ছে কি জানো, শুক্রাণু কিংবা ডিম্বাণু। আর শুক্রাণু ডিম্বাণু মিলন হওয়ার পর যে উদ্ভিদটা তৈরি হলো নগ্নবীজি, সে হচ্ছে 2n। সে আবার শুক্রাণু ডিম্বাণু তৈরি করলো n, ওরা আবার আরেকটা নগ্নবীজি উদ্ভিদ তৈরি করলো, দুইজন মিলে 2n। সো এই যে n2n 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 করতেছে, দ্যাট ইজ কল ক্রোম। ক্রমে 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 হ্যাপ্লয়েড ডিপ্লয়েড হ্যাপ্লয়েড ডিপ্লয়েড আসতেছে, রাইট? এখন দেখো, এখন আমাদের এখানে কি করতে হবে সেটা হলো যে এই যে 2n দশাটা বড়, n দশাটা ছোট। মানে দেখো, আমি আরো সহজ করে বলি, তুমি সারা জীবন একটা পূর্ণাঙ্গ শরীর নিয়ে আছো, তোমার জীবনের খুবই ছোট্ট একটা সময় তুমি শুক্রাণু প্রডিউস করবে, সেই শুক্রাণুগুলো একটা মানুষ প্রডিউস করবে। তাহলে শুক্রাণু তৈরি হওয়ার পর 1 মাস সময় লাগে শুক্রাণুগুলো পরিপূর্ণ বৃদ্ধি পাইতে। সেই শুক্রাণুগুলো ডিম্বাণুর সাথে নিষিক্ত হইতে মাত্র কতদিন সময় নেয়? 1.5 দিন সময় নেয়, বা 2 দিন, 48 ঘন্টা সর্বোচ্চ সময় নেয়। তার মানে তাদের বয়স 1 মাস 2 দিন মাত্র। তারপর শুক্রাণু যদি ডিম্বাণুর সাথে মিলন হইলো, না হইলে মারা গেল। তাইলে বলো তো, তোমার বয়স যদি, এখানে দেখো, তোমার বয়স তুমি 70 বছর ছিল, তুমি 4টা বাচ্চা পয়দা করছো, তার মানে তুমি তোমার জীবনে 6টা বাচ্চা পয়দা করছো। তাহলে 6 মাস, 6 দুগুণ 12, 6 মাস 12 দিন, 12 দিন কিন্তু তোমার জীবনে তুমি হ্যাপ্লয়েড দশা প্রডিউস করছো। বাট 70 বছর ধরে তো তুমি পূর্ণাঙ্গ মানুষ, ডিপ্লয়েড। আর 6 মাস 12 দিন মাত্র শুধুমাত্র হ্যাপ্লয়েড দশা তোমার জীবনে চলতেছে। তাহলে তুমি আমাকে বলো তো, তোমার জীবনে এই দশাটা বেশি দিন না? হ্যাপ্লয়েড বা শুক্রাণু তৈরি করছো জীবনে তোমার শরীরে, সেইটার দশা অল্প দিন না? রাইট? তাহলে এটা বেশি দিন হচ্ছে, ওটা কম দিন হচ্ছে, এটাকে বলা হচ্ছে অসম। মানে এই দশাটা বেশি দিন, ওই দশাটা কম দিন। একটা তুমি নগ্নবীজি উদ্ভিদের দিকে তাকাও, সারা বছর কিন্তু এরকম, কিন্তু বছরের একটা সময় গিয়ে সে কিছুক্ষণের জন্য একটা শুক্রাণু ডিম্বাণু প্রডিউস করতেছে, মিলন হইতেছে, শুক্রাণু ডিম্বাণু আবার দেখো নগ্নবীজি গাছ হয়ে গেছে। তাহলে জীবনে গাছটাই বেশি দিন থাকে। সো কাম হিয়ার। জাইলেম, জাইলেমে ভেসেল নেই, ফ্লোয়েমে সঙ্গী কোষ নেই। এটা এটা আমি কি করে দিই, এটা আমি বেশ সহজ করে দিই। সেটা হলো পরের স্লাইডে যাই। ওকে, 7 আসো এখানে। জাইলেমে ভেসেল নাই, ফ্লোয়েমে সঙ্গী কোষ নাই। এটা আমি এভাবে মনে রাখি, তোমরা যারা জাভির নাম শুনছো তারা জানো, বার্সেলোনায় খেলতো লিওনেল মেসির সাথে, এখন বার্সেলোনার হচ্ছে কোচ। সে কিন্তু আর মাঠে খেলে না। কোচ কি মাঠে খেলে? খেলে না। তাহলে জাভি এখন আর ফুটবলের সঙ্গী নাই, সে এখন কি ফুটবলারদের সঙ্গী। তো এইভাবে মনে রাখবা, জাইলেমে ভেসেল নাই, ফ্লোয়েমে সঙ্গী কোষ নাই। জাইলেমে কি নাই? ভেসেল নাই, ফ্লোয়েমে সঙ্গী কোষ নাই। আমি একটু সহজ করে বলি, তোমার যদি জাইলেম টিস্যুর কথা ভাবো, তোমরা তো জানছো ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। তো ট্রাকিড এবং ভেসেলের মধ্যে, ট্রাকিড এবং ভেসেলের মধ্যে যদি ট্রাকিড দিয়ে কাজ চলে, তাহলে তোমার ভেসেলের দরকার আছে? নাই। আবার সেম ব্যাপার দেখো, ফ্লোয়েম টিস্যুতে সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, সিবনল দিয়ে যদি কাজ চলে যায়, তাহলে তুমি কেন সঙ্গী কোষের দরকার? রাইট? তাহলে তার সব আছে, শুধু সঙ্গী কোষটাই নেই, কারণ আর একটা কোষ দিয়ে ওই কাজটা নিতে পারতেছে, চালিয়ে নিতে পারতেছে। জাইলেমে সব আছে, শুধুমাত্র ভেসেলটা নাই, কারণ সিবনল দিয়ে কাজটা চালিয়ে নিতে পারতেছে। ঠিক আছে? ঠিক আছে? ওই যে ও বলতেছে জাইলেমের ভয় নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। খুব ভালো।
মনে রাখতে পারলেই হলো। ঠিক আছে মুহিব, শেষ। এখন আমরা চলে আসি 7-এ 6-এ। এইটা দিয়ে আমরা আমাদের মেজর পোর্শনটা শেষ করতেছি। এরপর আমরা কোশ্চেন সেগমেন্টে চলে যাব। দিন নিষেধ ঘটে না। এখন এইটা যদি পড়াইতে চাই বহু সময় লাগবে, আমি এটার মধ্যে নাই, মানে তোমাকে এত পড়ানোর দরকার নাই, কারণ উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটা যদি তোমাদের থাকতো তাহলে আমরা ওখানে গিয়ে এটা পড়তাম। দিন নিষেক ঘটে না। দিন নিষেক মানে হচ্ছে ডিম্বাণুর সাথে একটা শুক্রাণুর নিষেক হয়, আর একটা শুক্রাণু সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে নিষেক হয়, দুইটা নিষেক হয়। তো এদের কোনো দিন নিষেক নাই। শ্বাস হ্যাপ্লয়েড নিষেকের পূর্বে তৈরি হয়। আমি একটু দেখি, এটা ট্রিক দিই বা একটা ছক দিই, নট ট্রিক। ওকে, তাহলে এখানে লেখো, এখানে একটু লেখো যে নগ্ন বীজি, এখানে লেখো আবৃত বীজি, এইটা দ্বারা মনে রাখবা। ওকে মুহিব, তাহলে এখানে লেখো প্রথম যেটা দ্বিনিষেক, কি এক যন্ত্রণা, দ্বিনিষেক নাই, এখানে দ্বিনিষেক হয়। ঠিক আছে। 2, শ্বাস কি হ্যাপ্লয়েড, আবৃত বীজির কিন্তু শ্বাস, ও সরি দিস ইজ নট শ্বাস, শ্বাস শ্বাস নট ডিপ্লয়েড, দিস ইজ ট্রিপ্লয়েড। ঠিক আছে, ট্রিপ্লয়েড। আর এটা কি হয় নিষেকের পরে, সরি নিষেকের পূর্বে এটা হয়। পূর্বে, আর এটা হচ্ছে নিষেকের পরে। নিষেকের পরে। সো তুমি যদি এইটা এইটা জেনে থাকো তাহলে তোমার জন্য সহজ, যে এখানে দ্বিনিষেক হয়, শ্বাস ট্রিপ্লয়েড নিষেকের পরে হয়। তাইলে এটা উল্টা, দ্বিনিষেক হয় না, দেন হচ্ছে শ্বাস ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড, আর নিষেকের পরে না, এটা হচ্ছে নিষেকের পূর্বে। ঠিক আছে, তুমি শুধু একটুকু মনে রাখবা, শ্বাস বা শস্য একই কথা। ওকে, তাহলে শেষ। প্রিয় স্টুডেন্ট, আমি একটু কাজ করি, আমি তোমাদের কোশ্চেন সলভিং নিয়ে যাই, তাইলে আমরা এটা আবার নতুন করে করতে পারবো। শুরু করো। এই প্রশ্নটা মিসিং হয়ে গেছে। হ্যাঁ, তো 1 নম্বরটা দাও, উত্তর দাও। জাভি ফুটবলের সঙ্গী নয়। জাইলেমের ভয় নাই। আচ্ছা, জাইলেমে ভেসেল নাই। আচ্ছা দেখো, সাইকাস যেহেতু সরাসরি হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ, পাইনাস থুজা নেটাম নিয়ে আমরা কথা বলবো না, নেটাম পাইনাস ডিফারেন্ট। সো এটা উত্তর হচ্ছে সাইকাস। তাহলে সাইকাস উদ্ভিদে জাইলামে সত্যিকারের ভেসাল নাই। পরের প্রশ্নে যাও, এইটা সবাই। সাইকাস সব জায়গায় কিন্তু সেম, নগ্নবীজির বদলে যদি নাম দেয় সবসময় সাইকাস দিয়ে রাখবে। কোন উদ্ভিদের ফল হয় না, বীজ হয়? 4 নম্বরের উত্তর দাও। সাবাস, 4-এর ডি। প্রশ্ন সহজ না? প্রশ্ন সহজ। এখন আমি যদি তোমাকে এই সহজ প্রশ্ন পরীক্ষা নেই, তুমি তো ফিট হইতে পারবে না। তোমার জন্য একটু কঠিন কঠিন একটু আমি হচ্ছে প্রশ্ন দিব। আর ইফিড্রা কিন্তু ভিন্ন জিনিস। হ্যাঁ, এফিড্রা ভিন্ন জিনিস। দ্বিনিষেক ঘটে না, সাইকাস। এফিড্রা এটা হচ্ছে এক্সেপশনাল। কঠিন, আবার চলে আসছে। একদমই চিন্তার কিছু নাই, তোমরা এগুলো সব পড়ছো। বলো আগেরগুলো ঠিক আছে কিনা, আমরা কি গল্প করবো কিনা। কোনো কারণেই হোক মানে লাইফ থেকে যাওয়া যাবে না। তুমি এখানে একবার পড়বা, আর একবার পড়েই তুমি তো পড়া কাভার করে নেব। আচ্ছা আমি গল্প শুরু করি। হ্যাঁ দেখো, মোটিভেশন লাগবে।
আচ্ছা, সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে আমি যখন তোমাকে পড়াবো তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার মনে হবে অসাধারণ, আমি বুঝতেছি, তখন তুমি টেবিলে বেশি বেশি যাবা। তোমার যদি আমি এখন এখানে সুলাইমান সুখনের মতো খুব চমৎকার কিছু কথা বলি তাইলে এইটা বেশিক্ষণ পারসিস্ট করবে না। তাহলে দেখো তোমাকে আমি কেমনে মোটিভেশন দেই। ওকে, দ্রুত। কিছুক্ষণ আগে আমরা বলছি নগ্নবীজি হচ্ছে স্পোরোফাইট। স্পোরোফাইট, স্পোর ফাইট, মনে আছে? ফাইট মানে হচ্ছে প্লান্ট, তার মানে বহুকোষী, বহুকোষী। আর স্পোর মানে হচ্ছে টুয়েন। মিলতেছে কিনা, আগেরটাই আসছে কিনা ঘুরে ফিরে? তাহলে দেখো মোটিভেশন কেমনে চলে আসে। পারি। 2 নম্বর, দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত। আরে নগ্নবীজি উদ্ভিদ এইরকম, রাইট? এই যে মূল, কাণ্ড, পাতা, বুঝছো কিনা? এই যে মোটিভেশন আসতেছে না? দেখো থার্ড মোটিভেশন, উদ্ভিদ দেহ খাড়া পাম জাতীয়। খাড়া উদ্ভিদ কিনা মহিম এটা? পাম গাছ কিন্তু এইরকমই, পাম গাছ ও নারকেল গাছ এগুলো সেম। মোটিভেশন আসতেছে না? দেখো আরো মোটিভেশন কোত্থেকে আসতেছে। পাতা বড়, তোমাকে বলছিলাম না নারিকেল গাছের মতো? তাহলে পাতা কি পুচকি না পাতা অনেক বড়? তাহলে সাইকাসের পাতা অনেক বড়। বুঝতে পারছো মহিত? এই যে দেখো এখানে বলছে পক্ষল যৌগিক, এইটা মানে আবার কি? পক্ষল যৌগিক মানে কি? দেখো পক্ষল, পক্ষল মানে হচ্ছে পাতার ছোট খণ্ডগুলা, ছোট খণ্ড। আর যৌগিক মানে কি? নট সিম্পল, সরল নয় আর কি, সহজভাবে ভাবি, সরল নয়। এই যে দেখো এটা একটা রেকিস, এটা পাতার বোটা। এই যে দেখো আম পাতা, এই যে মাঝখানে এটা রেকিস, এটা হচ্ছে বোটা। আর এই যে এইটা দেখতেছো না, এটা ফলক। কয়টা ফলক এখানে? একটা ফলক, রাইট? তাহলে বলো তো কোন গাছের পাতা যদি এই যে রেকিসটা যদি এরকম হয়, তারপর আবার সাব রেকিস বাইর হয়, তারপরে এই যে দেখো, তোমরা আমাকে বলো এটা অনেক কঠিন হয়ে গেল না? পাতাটা কঠিন হলো কিনা? তাহলে পাতা যদি এরকম হয় আর এরকম হয়, সরল কোনটা, যৌগিক কোনটা? এইটা, রাইট? তাহলে এইটাই বলছে যে পাতার পক্ষল বলতে বুঝিয়েছে কিন্তু পাতা, ছোট পাতা, ছোট পাতা, ছোট পাতা, ছোট পাতা, ছোট পাতা, সবাই মিলে কি যৌগিক কিনা? আর এটা কি? তাহলে সরল যৌগিক। তাহলে এখানে পক্ষল যৌগিক। তুমি কি বুঝতে পারছো মুহিব? মোটিভেশন আসতেছে না ভেতর থেকে? আবার দেখো, কাণ্ডের মাথার দিকে সর্পিল আকারে সজ্জিত থাকে। বোঝানো খুব মুশকিল। তুমি যদি এই গাছটার দিকে দেখতা, তুমি যদি সাইকাস গাছটার দিকে দেখতা, তাহলে দেখতে এই যে এখানে কিছু পাতা আছে এইরকম করে স্পাইরালি ওই জায়গায় আছে, একবার কাণ্ডের মাথার উপরে। তাইলে এগুলা কি? বারবার ছবিটা দেখলে আমার ক্লিয়ার হয়ে যাবে। আমি যখন বইটা পড়বো ক্লাস শেষ করে তখন আমার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ক্লাসে তো এগুলো পড়ছিলাম, ক্লাসে তো আজকে সুলাইমান সুখনের মতো আমাদের মোটিভেশন দিয়েছে। মোটিভেশন কি? মোটিভেশন হচ্ছে জ্ঞান। এবার চলে আসো, কচি পাতার ভার্নেশন সার্সিনেট। এটা আরো সহজ, এটা আরো সহজ। এই যে দেখো, ভার্নেশন মানে হচ্ছে বিন্যাস, সার্সিনেট মানে হচ্ছে সার্কুলার। ভার্নেশন যদি নাও মনে রাখতে পারো, সার্সিনেট কথাটা মনে রাখবা। সার্সিনেট মানে কি বলতো? সার্কুলার। তাহলে আজকে যে পাতাটা হাত পা ছড়িয়ে আছে, একদিন ওই পাতাটা এই রকম সার্কুলার হয়েছিল। তাহলে কচি পাতাটা কি এইরকম, আর ওইটা যখন বড় হয় তখন এইরকম হয়ে যায়। দেখছো? তাহলে ভার্নেশন কি বা বিন্যাস কি পাতার? সার্সিনেট কখন? যখন কচি অবস্থা থাকে, পুচকি অবস্থা থাকে, পুচকি অবস্থায় মোসলানো বা সার্কুলার থাকে। এবার দেখো মহিম, তুমি কি 5 পর্যন্ত বুঝছো কিনা? 5 পর্যন্ত বুঝছো কিনা? তাহলে আমি যে এখানে চলে আসি, এরা হেটারোস্পোর তৈরি করে। হেটারোস্পোর মানে কি? ভিন্ন ভিন্ন স্পোর, কেউ মেগা, কেউ মাইক্রো। মনে আছে? শুক্রাণুগুলো ছোট স্পোর আর ডিম্বাণুগুলো মেগা স্পোর, বড় স্পোর। এটা বুঝছো? এই বাতাসের মাধ্যমে যে পরাগায়ন হয়, এটা আমি তোমাকে বোঝাই দিছি না? বাতাসের মাধ্যমে কেন পরাগায়ন হয়? এদের তো ফুল নাই, এদের পাপড়ি নাই, এদের মধু নাই। তাহলে বাতাসের উপর নির্ভর করে পতঙ্গ এদের কাছে কোনোদিন আসবে? আসবে না। তাহলে তুমি 10 বুঝলা, এইটা বুঝলা। এবার চলে আসো তুমি এই যে এইটাতে, 8 নম্বরটাতে, গর্ভাশয় না থাকায় ফল সৃষ্টি হয় না, বীজ নগ্ন অবস্থায় থাকে। এইটা আর পড়ানোর কিছু নাই। আমি যদি এখন পড়াই এইটা, আমি তোমার আইকিউ নিয়ে সন্দেহ পোষণ করব। আমি তো জানি তোমার আইকিউ খুব ভালো, তুমি তো আগেই বুঝে ফেলছো, তাই না? তার চিন্তার কিছু আছে? নাই। আর কোনটা আমরা পড়বো এখানে? এই যে এইটা 9 নাম্বারটা দেখো, পুরুষটা বিলাসে মত্ত থাকে, তাই না? এই দেখো পুংরেণু পত্রগুলো বা মাইক্রোস্পোরোফিল গুলো বিলাসে মত্ত থাকে, দ্যাট মিনস স্ট্রোবিলাস গঠন করে।
বাট স্ত্রী রেণুপত্রগুলো কিন্তু এই কাজ করে না। স্ত্রী রেণুপত্রগুলো এরকম ফাঁকা অবস্থা থাকে, আর পুং রেণুপত্রগুলো একসাথে থাকে, রাইট? তাইলে বলো তো মুহিব, এখানে আর কোনো বাকি রইলো? এই লাস্টেরটা বাকি রইলো, 6 নম্বরটা বাকি রইলো, 7 নম্বরটা বাকি রইলো। পরে স্লাইডে গিয়ে আমরা এটা দেখবো, পরে আবার আমরা রিপিট করব। এই যে দেখো লাস্টেরটা, সাইকাসের শুক্রাণু, উদ্ভিদ যত প্রজাতি আছে পৃথিবীতে সবার থেকে বড়, লাটিমের মতো চলাচল করতে পারে, ফ্লাজেলা আছে। দেখো লাটিমের মতো না? এই যে এগুলো ফ্লাজেলা না? ফ্লাজেলা যদি থাকে চলাচল করতে পারবে না? পারবে কিনা মুহিব? আর ফ্লাজেলা কি একটা না অনেকগুলা? অনেকগুলা। মিলতেছে সবগুলা? ইয়েস। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কি শুক্রাণু। কার শুক্রাণু এটা? সাইকাসের শুক্রাণু। তাইলে বলো তো মুহিব, তুমি সব বুঝছো কিনা? তোমার শুধু বাকি রইলো এই যে এটা। আমি তোমাকে 7 নম্বরটা একটু পরে বোঝাবো, বাকি রইলো শুধু 6 নম্বরটা। পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে। লুক মুহিব, আমাদের যখন পাতার কথা আমরা ভাবি, এরকম ধরা যায় একটা পাতা, এই যে এটা হচ্ছে রেখিস, তো হয় কি জাইলেম ফ্লোয়েম গুলা এই যে এইটাতে থাকে, দিজ আর জাইলেম প্লাস ফ্লোয়েম। কিন্তু পাতার তো দুই সাইডে পানি পাঠাইতে হবে, হবে না মুহিব? দুই সাইডে পানি পাঠাইতে হবে না? তাহলে এই যে যে রাস্তাগুলো এইদিকে চলে গেল, এই যে চলে গেল, এই যে চলে গেল, এগুলোর নামই হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। ট্রান্সফিউশন টিস্যু। ট্রান্সফিউশন মানে হচ্ছে দ্বারা তরল পরিবহন করা, তরল পরিবহন। তাহলে পানি যদি পৌঁছাইতে চাও, তোমাকে কিন্তু এগুলোর স্পর্শ সাহায্য নিতে হবে, রাইট? এগুলোর সাহায্য নিতে হবে, রাইট? তাহলে আমরা ট্রান্সফিউশন টিস্যু পাইছি মুহিব। আর আমি তো গৌণ অস্থানিক কোরালয়েড মূল্য একটু পরে পড়াবো, আর তোমরা তো একাডেমিক এটা পড়ে আসছে, একটু পরে আমি এটা পড়াবোই। এখন তোমরা আমাকে বলো তো বুঝছো কিনা সবকিছু, বলো বলো। আর মোটিভেশন লাগবে ভাইয়া, এই টপিকটা বুঝতেছি না, পড়তে গেলে ভালো লাগে না, একটু মোটিভেশন দেন। বাট আমি তোমাকে টপিকটাই বোঝাই দিব, তোমার কিছু মোটিভেশন লাগবে। প্লিজ, মোটিভেশনের জন্য ডিফারেন্ট কোনো কিছু নেওয়া যাবে না। 12 নাকি দেখা যায় না, 12 তুমি দেখে কি করবা? ওটা শুক্রাণুর কথা বলছে। সাইকাসকে আন্ডারলাইন করতে হবে। ইয়েস, সাইকাস আন্ডারলাইন করতে হবে। আমি যেহেতু লিখছি এই জন্য ইটালিক ফরম্যাটে দিয়ে দিছি, সাইকাস আন্ডারলাইন করতে হবে। প্রিয় স্টুডেন্ট, এবার চলে আসি আমরা, আমি আরেকবার বলি পুরোটাই, তাইলে বুঝতে পারবা। সাইকাস উদ্ভিদটা বহুকোষী, এজন্য ফাইট, এবং স্পোর, স্পোর বলতে 2n বোঝায়। কিংবা আমরা বলতে পারি যারা স্পোর তৈরি করে, মেগা স্পোর, মাইক্রো স্পোর, শুক্রাণু ডিম্বাণু, তাদের নামই হচ্ছে স্পোরোফাইট। দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত দেখা যাচ্ছে। খাড়া, খাড়া উদ্ভিদ, পাম গাছের মতো। পাতাগুলো অনেক বড় বড়, কারণ নারিকেলের পাতার মতো, ওই যে বিশাল পাতা। পক্ষল যৌগিক, সরল পাতা না, সরল পাতা আমজামের পাতা, বাট পাতাটা যৌগিক পাতা। কাণ্ডের মাথার দিকে এই যে এখানে পাতাগুলো পেঁচানো অবস্থা থাকে, সর্পিল আকারে থাকে, এরকম থাকে, পরে এরকম খুলে ছড়িয়ে দেয়। কেমন থাকে মহিব? এরকম, পরে খুলে ছড়িয়ে দেয়, রাইট? আচ্ছা, কচি পাতাগুলো এইরকম সার্কুলার থাকে। সার্কুলার মানে হচ্ছে সার্সিনেট, কচি অবস্থায় সার্কুলার থাকে। পাতায় ট্রান্সফিউশন টিস্যু আছে। পাতার দেখো, পাতার মাঝ বরাবর থাকে জাইলেম ফ্লোয়েম নামক হচ্ছে ভাস্কুলার টিস্যু, দুই বরাবর থাকে হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। গৌণ অস্থলিক কোরালয়েড মূল আছে। গর্ভাশয় না থাকায় এদের ফল সৃষ্টি হয় না। হ্যাঁ, গর্ভাশয় না থাকায় ফল সৃষ্টি হয় না। আমি এভাবে মনে রাখতাম, গার্লফ্রেন্ড, গফ, গর্ভাশয় নেই, ফল নেই, রাইট? আর এটা মনে রাখতাম হচ্ছে, না এটা খারাপ কথা, এটা বলা যাবে না। এটা আমি মনে রাখতাম ডিব্বা দ্বারা মনে রাখতাম। তাহলে হচ্ছে ডিম্বকটি বীজে পরিণত হয়, যেহেতু ডিম্বক আছে বীজ হবে, আর গফ, গার্লফ্রেন্ড, ফলে পরিণত হবে। যেহেতু গার্লফ্রেন্ড নাই তাহলে ফল নাই, রাইট? গফ, গর্ভাশয় নাই, ফল নাই। পুং রেণুপত্র, পুরুষরা বিলাসের মতো থাকে, স্ট্রোবিলাস গঠন করে। পুং রেণুপত্রগুলো, নট পুং রেণু। মাইক্রোস্পোরোফিল গুলা স্ট্রোবিলাস মানে, নট মাইক্রোস্পোর গুলা। পাতাগুলোই তো কি বানাচ্ছে? স্ট্রোবিলাস বানাচ্ছে।
হেটারো মানে হচ্ছে ভিন্ন, মানে এরা কেউ মাইক্রো টাইপের এবং মেগা টাইপের দুই টাইপের স্পোর তৈরি করতে পারে, ভিন্ন ভিন্ন স্পোর। বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে। বাতাসের মাধ্যমে পরাগায়ন মানে হচ্ছে, হ্যাঁ, এই তো ফুল নাই, বর্ণ নাই, মধু নাই, কোনো পতঙ্গ এসে তোমার পরাগায়ন ঘটাবে না। সাইকাসের শুক্রাণু উদ্ভিদগুলো সর্ববৃহৎ, সাইকাসের শুক্রাণু উদ্ভিদগুলো সর্ববৃহৎ। আমরা তো একটা ছবি দেখলাম, সর্ববৃহৎ, লাটিমের মতো, অনেক ফ্লাজেলা এবং চলাচলে সক্ষম, রাইট, সচল। প্রিয় স্টুডেন্ট, এবার চলে আসো তো কোরালয়েড মূলে, তারপর আমরা চ্যাপ্টারই শেষ করে ফেলবো আজকে। ট্রান্সফিউশন টিস্যু কোথায় থাকে? পাতায় থাকে। কটা বাজে বলি? নামাজের সময় হয়ে গেছে? নামাজের সময় হয় নাই? এই তোমরা যারা আগে নামাজ পড়বা তোরা নিয়ে নাও, বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নামাজ হয়, তো নামাজের থাকলে যাও 5 মিনিট ব্রেক নিয়ে ওই সময় পরে আবার দেখে নিও। আর তারপর আমরা নামাজের ব্রেক দিব। কয়টা দিব মুহিম? 10টা। প্রিয় স্টুডেন্ট, এখন আমি তোমাদের একটা খুব চমৎকার জিনিস দেখাবো, সেটা হলো কোরালয়েড মূল। এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে। কি কি প্রশ্ন আসে আমি তোমাকে দেখাই। ধরো যাক, এটা একটা হচ্ছে সাইকাস উদ্ভিদ, ওকে, এটা একটা সাইকাস উদ্ভিদ। এই যে দেখো এই জায়গাটা, এই জায়গাটা আমরা বলি প্রধান মূল। এটাকে কি বলি মুহিম? প্রধান মূল বা ট্যাপ রুট। আমরা পরের চ্যাপ্টারে গিয়ে শিখবো প্রধান মূল। তো সাইকাস উদ্ভিদের প্রধান মূলটা কয়েকদিনের মধ্যে কি হয়ে যায় মুহিম? নষ্ট হয়ে যায়। কিছুদিনের মধ্যে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই যে নষ্ট হয়ে গেল প্রধান মূলটা। যেই না প্রধান মূলটা নষ্ট হয়ে যায়, সাথে সাথে কি হয়, এই যে এই দিক থেকে এদিক থেকে মূল বের হওয়া শুরু হচ্ছে। তাহলে মুহিব বলো তো আমাকে, এইটা কি ঠিকঠাক জায়গায় মূলটা আসতেছে? মূল তো নিচে হওয়ার কথা না, তাহলে এটা কি আমরা বলবো না অস্থানে মূল? অস্থানে মূল না, এটা যেখানে থাকার কথা সেখানে হয়েছে, হয় নাই। এবার 2 নম্বর এটা দেখো, তথ্যটা দেখো, সেটা হলো এই যে এখানে যে মূলটা ছিল প্রধান মূল, তাহলে এইটাই কি প্রথম মূল না? এইটাই কি প্রথম মূল ছিল না উদ্ভিদের জন্মের সময়? ওইটাই প্রধান মূল, এইটাই ছিল প্রাইমারি মূল, ওইটাই ছিল মুখ্য মূল। আর এখন অন্য জায়গায় মূল তৈরি হয়েছে, অস্থানে মূল হয়েছে, এই জন্য অস্থানিক মূল। বাট এটা সেকেন্ডে আসলো না, পরে এটা আসলো না, নাকি এইটা আসছে? পরে এটা আসছে। তাহলে এটার আরেকটা নাম তখন কি হয়ে যাবে মুহিম? সেকেন্ডারি মূল বা গৌণ মূল, তাই না? সেকেন্ডে যেহেতু আসছে, সেকেন্ডারি বা গৌণ মূল, রাইট? কথা শেষ। সেকেন্ডারি বা গৌণ মূল, রাইট মুহিব? আচ্ছা, এবার দেখো তুমি প্রিয় স্টুডেন্ট, এই যে দেখো এটা সাইকাস, এই যে এটা হচ্ছে সাইকাস উদ্ভিদ, এই যে দেখো এই পর্যন্ত উদ্ভিদ, মূলটা নিচের দিকে থাকার কথা ছিল, না হয়ে হয়েছে কি ওই যে ওইরকম বাইরে থেকে মূল বাইর হয়, কারণ এই মূলটা নষ্ট হয়ে গেছে, পচে গেছে, রাইট? আমি কি, ওরা হাসে কেন? কার বার্থডে ছিল? আমার? কোথায়? ও দেখো, ছন্দটাই তো হারিয়ে ফেললাম, ছন্দটাই হারিয়ে ফেললাম। এখন বাজে কয়টা মুহিব? না, আমি এদের কোশ্চেন সলভ না করে আমি এদেরকে বিদায় দিব না, আমি এক্ষুনি বিদায় দিতেছি, এক্ষুনি দাঁড়াও। দেখো, এটা হচ্ছে সাইকাস, প্রধান মূলটা ছিল নিচে, নষ্ট হয়ে গেছে, ওইটাই ছিল প্রাথমিক মূল, রাইট? মূল স্থানে থাকা মূল, ঠিক স্থানে থাকা মূল, ওইটা যদি নষ্ট হয়ে গেল, এরপরে এই যে বিভিন্ন জায়গা থেকে দেখো সাইড থেকে মূল বের হওয়া শুরু হলো, রাইট? তো এগুলো অস্থানিক মূল, যেহেতু সেকেন্ডে আসলো এই জন্য সেকেন্ডারি বা গৌণমূল, রাইট মুহিব? এই গৌণমূলগুলো দেখতে সামুদ্রিক কোরালের মতো হয়, যে দেখো কোরাল, কোরাল যদি না বোঝে, এই যে দেখো সামুদ্রিক কোরালের মতো, ওইটা কোরাল। তাহলে এই জন্য বলা হচ্ছে কোরালের মতো মূল, যেটি সেকেন্ডারি বা গৌণমূল, যেটি অস্থানিক মূল, রাইট? ওকে, ডান। আচ্ছা, এবার দেখো মুহিব, এই কোরালয়েড মূলটাকে যদি আমরা একটা কাজ করি, কোরালয়েড মূলটা মনে করো যে এই যে লম্বা যেটা এখানে আছে এরকম কাটলাম, কেটে আমরা একটা প্রস্থচ্ছেদ দিলাম, এই যে দেখো এটা লাস্ট, আজকে লাস্ট এটা,
কোরালয়েড মূল নিলাম, ঠিক আছে মুহিম? তো আমরা যদি প্রস্থচ্ছেদ নেই, তোমরা একটু দেখো তো, এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা কি কর্টেক্স বলে না? মানে এই যে বৃত্তের বাইরে যে অঞ্চলটা, এইগুলোকে কিন্তু কর্টেক্স বলে। কি বলে? কর্টেক্স। তাহলে বলো তো, কর্টেক্সের যদি আমরা 3 ভাগে ভাগ করি মুহিম, কর্টেক্সকে যদি আমরা 3 ভাগে ভাগ করি এই পুরো রাস্তাটাকে, তাহলে এই দেখ এখানে এখানে, তাহলে এটা হচ্ছে বহি কর্টেক্স, এটা হচ্ছে মধ্য কর্টেক্স, এটা হচ্ছে অন্ত কর্টেক্স, রাইট? তাহলে দেখো, এই যে মধ্য কর্টেক্সে কিছু সায়ানোব্যাকটেরিয়া থাকে যাদেরকে আমরা না বলি নস্টক এবং অ্যানাবায়েনা। প্রিয় স্টুডেন্ট একটু খেয়াল করো, সাইকাসের যে কোরালয়েড মূলগুলো রয়েছে এগুলো এত বিকৃত হওয়ার কারণ কিন্তু এইটা, যে কোরালয়েড মূলের যে কর্টেক্স অঞ্চলটা আছে, কর্টেক্স অঞ্চলটা, সেখানে মধ্য কর্টেক্সে কিছু ব্যাকটেরিয়া বসবাস করে, তাদের নাম নস্টক এবং অ্যানাবায়েনা। এই নস্টক এবং অ্যানাবায়েনা থাকার কারণে এরা কি করে, এখানে পচন সৃষ্টি করে, ক্ষত সৃষ্টি করে, আর ক্ষত সৃষ্টির জন্যই কিন্তু এরা বিকৃত আকার ধারণ করে। তো হোয়াইট বোর্ড থাকলে আমি এটা অনেকটা বোঝাইতে পারতাম, বাট এটা আমরা ওই বোঝাবুঝির যন্ত্রণার মধ্যে যাব না। এখন প্রশ্ন কি দেখো, তাহলে বলো তো মুহিব, এখানে ব্যাকটেরিয়া স্তর কোনটাকে বলা হচ্ছে? মধ্য কর্টেক্স। 2, নস্টক অ্যানাবায়েনা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, তাই না? এটা কিন্তু ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া কিন্তু শৈবালও বলা হয়। তাহলে এখানে বলো তো শৈবাল স্তর কোনটা? এই মধ্য কর্টেক্স। যদি বলে অ্যালগাল স্পর কোনটা? এই মধ্য কর্টেক্স, কারণ অ্যালগা বা অ্যালজি মানে হচ্ছে শৈবাল। তাহলে আমি এক এক করে বলি, এক এক করে আমি এটা কাভার করি। কোরালয়েড মূল মানে হচ্ছে কোরালের মতো মূল। কোরালের মতো মূল কেন? কারণ তাদের যে প্রধান মূলটা নষ্ট হয়ে যায় তখন সাইড থেকে মূল তৈরি হয়, অস্থানিক বা সেকেন্ডারি মূল তৈরি হয়। সেকেন্ডারি মূলটা কোরালের মতো দেখবে। কেন? কারণ ওই মূলের ভেতরে যে মধ্য কর্টেক্স আছে সেখানে নস্টক এবং অ্যানাবায়েনা থাকে, দুইটা ব্যাকটেরিয়া, এবং এরা এখানে থাকার কারণে কি করে, এই যে ক্ষত সৃষ্টি করে। তো প্রশ্ন হলো এরা থাকে কেন এখানে? এটার একটা ভালো একটা আনসার হচ্ছে যে ওরা ওই জায়গায় থেকে উদ্ভিদটাকে কিন্তু ইউরিয়া বা নাইট্রোজেন দেয়, সাহায্য করে আর কি। বাট থাকার কারণে কিছু ক্ষত সৃষ্টি হয়। এগুলো কিন্তু মিথজীবী ব্যাকটেরিয়া, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের কিন্তু পড়া শেষ করা লাগবে মূল থেকে। প্রশ্নের সমাধান করো সবাই, সবাই। আরে সাবাস, পোলাপানরা কি করছে? সাইকাসের শুক্রাণু সর্ববৃহৎ। তাহলে দেখো, তুমি যখন প্রশ্নটা সলভ করতে যাবা অবশ্যই এইভাবে সলভ করবা যে সাইকাসের শুক্রাণু সর্ববৃহৎ। এখন আমি শুক্রাণু টপিকটাতে যাব, গিয়ে আমি দেখি আর কি কি ইনফরমেশন আছে। 1, সর্ববৃহৎ শুক্রাণু। 2, লাটিমের মতো। 3, ফ্লাজেলা আছে। 4, ফ্লাজেলা আছে বলে এরা সচল। তাহলে কয়টা ইনফরমেশন পেলাম? 4টা। তাহলে তোমার কাজ শুধু কোশ্চেন সলভ করা না, তোমার কাজ হচ্ছে আবার ওখানে ফিরে যাওয়া, ফিরে গিয়ে ইনফরমেশনটা দেখা। 2, নিম্নের কোন সপুষ্পক উদ্ভিদটিতে আর্কিগোনিয়াম পাওয়া যায়? সপুষ্পক না, বেসিক্যালি এটা সপুষ্পক। আর্কিগোনিয়াম পাওয়া যায় সাইকাস। আর্কিগোনিয়াম কি জিনিস এটা আমি হচ্ছে তোমাদের আবৃত বীজের 2টা লেকচার আছে, প্রথম লেকচারে আমি আর্কিগোনিয়ামটা তোমাদের শেখাবো, ঠিক আছে? বলো, কোরালয়েড মূল কাদের পাওয়া যায়? সাইকাস। কোনটি সাইকাসের বৈশিষ্ট্য না? এটা আমি দিছি। এই প্রশ্নটা দেখার পর কেউ আর বললো না যে ভাই এটা তো ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন না। এই কাজ কখনোই করবে না। যখনই তোমার মনে এই ধরনের প্রশ্ন আসবে ভার্সিটি স্ট্যান্ডার্ড না, তার মানে তুমি আসলে পড়ালেখা করতেছো না, তোমাকে আবার পড়ালেখায় ফিরে যাইতে হবে, রাইট? দেখো, কোনটি সাইকাসের বৈশিষ্ট্য নয়? এটা স্পোরোফাইট আমরা জানি, তাই না? অস্থানিক বা গৌণমূল থাকে, যেটার নাম কোরালয়েড মূল, এটাও সত্য। পাতা পক্ষল যৌগিক, মানে পাতার ছোট খণ্ডগুলো যৌগিক, এটাও আমরা জানি। শুক্রাণু ফ্লাজেলাহীন, আরে না, বহু ফ্লাজেলা যুক্ত। তোমাকে আমি একটু দেখাই, আমাদের আর কিছুই নাই। এইটা ছিল, এইটা ছিল, আর এইটা, তারপর আমাদের পড়া শেষ। তো আমি এখন একটা ব্রেক দেবো, তাই তো মহিম? তাহলে তোমাদের আমি একটা ব্রেক দিই। তোমরা কি আরো মোটিভেশন চাও যে ভাই নামাজে যাওয়ার আগে একটা মোটিভেশন দিয়ে যান? ভাই একটা মোটিভেশন দিয়ে যাবে দেন।
থ্যাংক ইউ।
হ্যালো হ্যালো হ্যালো, সবাই চলে আসছো? আর একটা মোটিভেশন দিলে কিন্তু আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, তাই না? আর একটা মোটিভেশন মুহিব। আচ্ছা, ফসিল নিয়ে আমরা প্রথমে কথা বলবো, বা জীবাশ্ম। প্রথমে এই পোর্শনটা দেখো, জীবাশ্ম বা ফসিল। এটা হচ্ছে মাটি, এখন পাথর হয়ে গেছে। এই পাথরের ভাঁজে বহুকাল আগে একটা গাছের পাতা আটকে গেছিল। তো এই যে আমরা দাগটা পাচ্ছি, যদি পাতাটা নাও পাই, এই দাগটা পাচ্ছি, এটা একটা প্রমাণ যে এইরকম একটা পাতা এখানে ছিল, রাইট? তো এটা কি ওই জীবের একটা অংশ না? ওই উদ্ভিদটার একটা অংশ না? হোক না পাতাটা নাই, বাট চিহ্নটা তো আছে। তাহলে এইটাই হচ্ছে জীবাশ্ম বা ফসিল। কোনটা? ইমপ্রেশনটা, ছাপটা। তো দেখা গেল এই যে ফসিলটা পাইছিলাম, বর্তমান কালে একটা জীবিত উদ্ভিদে আমরা সেম জিনিস পাইছি। এটা জীবিত জীব, বর্তমান কালে বেঁচে আছে। বহুকাল আগে এর মতো আরেকটা জীব ছিল, তাহলে এটা ফসিল। এটা ফসিল। তাহলে এইটা কি বলতো? জীবন্ত ফসিল না? এটা কি যেটা এখন আমরা পাচ্ছি, দ্যাট ইজ কল জীবন্ত ফসিল, লিভিং ফসিল। তাহলে লিভিং ফসিল বলতে অ্যাকচুয়ালি সেই ফসিলটাকে বোঝায় যেটা এখন আমরা পাচ্ছি, এবং ফসিলের সাথে তার মিল আছে। প্রিয় স্টুডেন্ট, দেখো সাইকাস। সাইকাস হচ্ছে একটা জীবন্ত ফসিল, কারণ সাইকাসের আমরা সেম এই ধরনের ফসিল পেয়েছি। তাহলে ফসিলের সাথে বর্তমান সাইকাসগুলো মিলে যায়, এই জন্য সাইকাস একটি জীবন্ত ফসিল। বর্গ, সাইকাডলস। সাইকাডলস, একটু শব্দটা দেখো, দিস ইজ বর্গ, ঠিক আছে? এবার চলেছে বর্গের সদস্যদের কি বলে। বর্গের একটা সদস্য সাইকাস, বর্গের আরেকটা অন্য সদস্য থাকতে পারে, আরেকটা সদস্য থাকতে পারে, সবাইকে আমরা বলি সাইকার্ডস। কি বলি? সাইকার্ডস। শব্দগুলো দেখো, সাইকার্ডস। সাইকার্ডস বলতে বোঝাচ্ছে সদস্যগুলাকে, সাইকাডলস বলতে বোঝাচ্ছে সাইকাসের বর্গকে, আর উদ্ভিদটার নাম হচ্ছে সাইকাস। ঠিক আছে? এবার চলে আসি আমরা হচ্ছে কোন মহাযুগে আমরা এদেরকে দেখেছিলাম। আচ্ছা, তোমাদের বইয়ে একটা কিন্তু কথা বলা আছে, দেখবা প্রাথমিক মেসোজোয়িক যুগ লেখা আছে। এটা কিন্তু মেসোজোয়িক মহাযুগ, তোমরা ঠিক করে নাও। মেসোজোয়িক মহাযুগ। মহাযুগের আরেকটা নাম ইরা, ERA, ইরা। প্রিয় স্টুডেন্ট, লুক, পৃথিবীতে একেবারে প্রাণ থেকে শুরু করে, প্রাণ যখন আবির্ভাব হয়েছে, এককোষী প্রোক্যারিওট আবিষ্কার হয়ে জন্ম নিয়েছে, তখন থেকে আজ পর্যন্ত পৃথিবীর যে টাইমটা আছে, এই টাইম লাইনটা আছে, এই টাইম লাইনটাকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করেছি। বড় বড় ভাগগুলোকে বলা হয়েছে মহাযুগ। এর থেকে ছোট যেগুলো, যেগুলো সাব ডিভিশন আমরা করছি, যে মহাযুগের মধ্যে অনেকগুলো আবার যুগ আছে, রাইট মুহিম? সো মেসোজোয়িক মহাযুগে আমরা সর্বপ্রথম সাইকাস যে পৃথিবীতে ছিল তার প্রমাণ কি? মেসোজোয়িকের আমরা ফসিল পেয়েছি। গণ এবং প্রজাতি, এই শব্দটা তোমরা একটু দেখে নিও, যে 9টা গণের 100টা প্রজাতি, 911, এইভাবে মনে রাখবা। আমেরিকাতে যে কোনো ইমার্জেন্সি কলিংয়ের সময় 911-এ কল করে, 91। 9টা গণ, 100টা প্রজাতি এখন পর্যন্ত টিকে আছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্নের মধ্যে চেয়েছে জীবন্ত জীবাশ্ম কোনটি, সাইকাস নাই। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে গিঙ্কো বিলোবা। গিঙ্কো বিলোবা। এইটা আরেকটা হচ্ছে সাইকাসের মতোই নগ্নবীজি উদ্ভিদ। এই যেখানে যে ছবিটা দেখতে পাচ্ছ না, এই ছবিটা অ্যাকচুয়ালি গিঙ্কো বিলোবার, নট সাইকাসের, গিঙ্কো বিলোবা। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে প্রশ্ন শেষ করলাম। এখন তোমরা আমাকে দ্রুত এই প্রশ্নগুলোর উত্তর দাও। সবাই প্রশ্নের উত্তর দাও। নিচের কোনটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? এই সাইকাস, জীবাশ্মের সাথে মিলে যাচ্ছে। নিচের কোনটি লিভিং ফসিল?
নিচের কোনটি লিভিং ফসিল? দেখো এখানে কিন্তু সাইকাস আবার নাই, তাহলে এখানে আনসার কি হবে? এইটা আনসার হবে। তাহলে আমরা জীবন্ত জীবাশ্ম থেকে যে কোনো প্রশ্ন করুক না কেন আমরা কিন্তু উত্তর করতে পারবো, রাইট? শেষ। আচ্ছা প্রিয় স্টুডেন্ট, বইয়ে একটা টপিক আছে যে সাইকাসের সাথে ফার্নের একটা মিল আছে। মিলটা কি এটা তোমাদের হচ্ছে বইয়ে আছে, তো আমি এখানে ছোট্ট একটা মোটিভেশন দিই ছোট করে। ওকে, দেখো সাইকাস স্পোরোফাইট মানে বহুকোষী ডিপ্লয়েড, এখান দেখো এটা সাইকাস, তাহলে এটা ফার্ন, এরাও কিন্তু বহুকোষী ডিপ্লয়েড। তাহলে স্পোরোফাইট এবং গেমিটোফাইট নিয়ে আমরা একটা সিকোয়েন্স শিখবো আজকে, যে সিকোয়েন্সটা আমরা মনে রাখবো। আবার ওই সিকোয়েন্সটা লেখো, ব্যাকটেরিয়া, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্ন, আবৃত। এটা হচ্ছে উদ্ভিদের উন্নতির ক্রম, উদ্ভিদের উন্নতির ক্রম, অনুন্নত থেকে ধীরে ধীরে উন্নত হয়েছে। এই যে দেখো মুহিব, এখান থেকে সর্বপ্রথম স্পোরোফাইট দশাগুলো উৎপন্ন হয়েছে, এখান থেকে। তার মানে এই উদ্ভিদটা কিন্তু ডিপ্লয়েড উদ্ভিদ, এরাও ডিপ্লয়েড, এরাও ডিপ্লয়েড। তার মানে এগুলো হচ্ছে স্পোরোফাইট প্রধান, মানে এদের মূল উদ্ভিদটা হচ্ছে স্পোরোফাইট, বহুকোষী ডিপ্লয়েড। আর এই যে এখানে যেগুলো দেখতেছো এরা হচ্ছে সবাই নিম্ন বা হ্যাপ্লয়েড, বা এরা সবাই কি নট স্পোরোফাইট। তাহলে কি হবে মুহিব? গ্যামিটোফাইট। তাহলে আমরা দুইটা সিকোয়েন্স শিখলাম। প্রথমে একটা সিকোয়েন্স শিখেছিলাম স্ববীজি অবীজি, আর এখন আমরা একটা সিকোয়েন্স শিখলাম কোনগুলো স্পোরোফাইট কোনগুলো গ্যামিটোফাইট। মনে রাখবা যেখান থেকে স্পোরোফাইট শুরু সেখান থেকে কিন্তু সবাই স্পোরোফাইট হবে, যেখান থেকে স্ববীজি শুরু পরেগুলো সব স্ববীজি হবে, রাইট? তাহলে এবার বলো তো মুহিব, সাইকাস কি? এই যে আমরা পড়তেছি সাইকাস উদ্ভিদের সাথে ফার্নের, দেখো সাইকাস কিন্তু এই যে নগ্নবীজি, রাইট? আর এই যে ফার্ন হচ্ছে টেরিডোফাইটা। তাহলে এরা এরা দুইজনে কি স্পোরোফাইট? মিলতেছে কিনা? এই যে দেখো দুইজনে স্পোরোফাইট, রাইট? এই যে দেখো এর মূল কাণ্ড পাতা আছে, ওরও দেখো এই যে মূল কাণ্ড পাতা আছে, মিলছে কিনা? পক্ষল যৌগিক, এর পাতাগুলো দেখো যৌগিক পাতা না? ওরও পাতাগুলো দেখছো, এই যে দেখছো দেখিস, এই যে দেখো দুই সাইডে চলে গেছে যৌগিক পাতা, তার মানে এরও হচ্ছে পক্ষল যৌগিক। এই উদ্ভিদটার কচি পাতা কুণ্ডলিত অবস্থা থাকে, আমরা তো শিখলাম। এরও দেখো এই যে কচি পাতা দেখছো, এই যে কচি পাতা কুণ্ডলিত অবস্থায় আছে, দ্যাট ইজ সার্সিনেট ভার্নেশন, বা কচি পাতা কুণ্ডলিত অবস্থা থাকে, তার মানে কি সার্সিনেট অবস্থা থাকে। সার্সিনেট আমরা এর আগে দেখছিলাম, সার্সিনেট শব্দের অর্থ সার্কুলার। তাহলে তোমরা এই ছবির দিকে যখন তাকাবা তখন দুইটা মিল করতে পারবা। আর একটা জিনিস, সাইকাসের শুক্রাণুর কথা মনে আছে, লাটিমের মতো, বহু ফ্লাজেলা, সচল এবং উদ্ভিদকুলের মধ্যে সবচেয়ে বড়। এরও কিন্তু ফ্লাজেলা, কিন্তু বহু ফ্লাজেলা, এরও কি বহু ফ্লাজেলা। এর কারণ জানো? ফুল আসছে এদের, এরও ফুল নাই, এরও ফুল নাই, মানে সাইকাসেরও ফুল নাই, ফার্নেরও ফুল নাই। তা যাদের ফুল থাকবে না তাদের শুক্রাণুকে নিয়ে যাওয়ার দায়িত্ব শুক্রাণুর নিজের, তাহলে দুইজনের ফ্লাজেলা থাকবে। তাহলে একটা জিনিস মনে রাখবা, এইটা যদি সপুষ্পক হয়, ফুল থাকে, এদের কিন্তু কাউরে ফুল নাই, কাউরেই ফুল নাই, তাহলে সবার কি থাকবে? সবার কি থাকবে? সবার ফ্লাজেলা থাকবে। এত সহজ জিনিসগুলো, এত সহজ। এই সিকোয়েন্সটা থেকে যদি তুমি পড়াশোনা করো, তোমার বোটানি, তুমি 30 মিনিটসের মধ্যে তুমি বোটানির সমস্ত বৈশিষ্ট্য শিখে ফেলবা। জাস্ট একটা সিকোয়েন্স থেকে আমি তোমাকে যদি পড়াই দিই, 30 মিনিটসের মধ্যে তোমাকে আমি 12টা চ্যাপ্টার শেষ করে দিতে পারবো, শুধু একটা সিকোয়েন্স থেকে। কারণ সেম কথাগুলো সবার বৈশিষ্ট্যের মধ্যে চলে আসে, রাইট? শেষ শেষ। তাহলে আমরা এখন চলে আসলাম পুং স্পোরোফিল এবং স্ত্রী স্পোরোফিল। তোমরা আমাকে বলো যে তোমরা এই যে এই জিনিসটা মাইক্রো স্পোরোফিল, আর এইটার নাম হচ্ছে মেগা স্পোরোফিল, এটার নাম হচ্ছে মাইক্রো মেগা স্পোর, আর এই যে পুচকি পুচকিগুলো হচ্ছে মাইক্রো স্পোর। তোমরা আমাকে বলো যে এই জিনিসগুলো তোমরা তখন বুঝছো কিনা? তখন যদি বুঝে থাকো তোমাকে এখানে আটকাইতে পারবে না। এই যে এই ছকটা নতুন অ্যাড করছে তোমাদের বইতে, দেখে মনে হচ্ছে খুব কঠিন কঠিন, কিন্তু জিনিসগুলো খুব সহজ। কোথায় কোথায় সহজ দেখো।
পুং স্পোরোফিল এদিকটা, স্ত্রী স্পোরোফিল এদিকটা। তোমাদের মনে আছে না পুরুষগুলা বিলাসে মত্ত বা এই যে স্ট্রোবিলাস গঠন করে, দিস ইজ কল্ড স্ট্রোবিলাস। হোয়াট ইজ দিস? দিস ইজ কল্ড স্ট্রোবিলাস, রাইট? তাহলে পুং স্পোরোফিল গুলো দেখো স্ট্রোবিলাস গঠন করছে। স্ত্রীদের ক্ষেত্রে কিন্তু ওরা আলাদা আলাদা, তাহলে এরা করে না, এরা স্ট্রোবিলাস গঠন করে। এতটুকু দাগায় নিবা। 2, পৃষ্ঠ সোরাস অবস্থিত। সোরাস শব্দের অর্থ কি? সোরাস শব্দের অর্থ হচ্ছে ক্লাস্টার বা পুঞ্জীভূত দশা। পুঞ্জীভূত দশা। তাহলে দেখো পুং স্পোরোফিল পাতাটার কথা বলছে, এই যে সে পাতাটা, এটা পুং স্পোরোফিল, রাইট? সোরাস মানে হচ্ছে পুঞ্জীভূত। এই যে দেখো সবগুলো শুক্রাণুগুলো এক জায়গায় মনে হচ্ছে দলা পাকায় আছে না? দেখছো? তাহলে এইটাই বলছে যে এদের পিঠের মধ্যে, এদের এই পৃষ্ঠটা সারফেসের মধ্যে এগুলো পুঞ্জীভূত অবস্থায় আছে, মানে এইরকম করে আছে। কিন্তু এখানে দেখো, এখানে একটা, এখানে একটা, ওরা কি একসাথে পুঞ্জীভূত অবস্থায় আছে? সেপারেট অবস্থায় আছে। তাহলে এদের ক্ষেত্রে পুঞ্জীভূত বা সোরাস হয়, মানে এই যে জিনিসগুলো একসাথে থাকে এদের মধ্যে কিন্তু সব আলাদা আলাদা থাকে। তাহলে দেখো এখানে লিখছে যে পুঞ্জীভূত অবস্থায় থাকে না। দাগানো বইয়ের পিডিএফ তোমাদের আজকে রাত্রের মধ্যে রেডি হবে। যে বইটা দাগায় তোমাদের, আমি নিজে তো দাগানোর ওইটা সময় পাই না, হ্যাঁ, কোশ্চেন বানাইতে গিয়ে তোমাদের নোটস বানাইতে গিয়ে আবার সময় চলে যায়। তো আমার একজন স্টুডেন্ট আছে যে মেডিকেলে পড়ে আর কি, তো ও আমাকে দাগিয়ে দেয়, আমি তাকে নির্দেশনা দিই, বুঝিয়ে দিই, ও চমৎকার বই দাগায় আর কি। ইভেন আমার মেডিকেল কোর্সের বইগুলো সে দাগায়। সো ও আমাকে বলছে, ভাই আমার আজকে এক্সাম আছে, তাহলে আমি রাত্রে যেন দিয়ে দিই আপনাকে দাগানো বইটা। আমি বলছি ঠিক আছে দিস, আমি গতকালকে দিয়ে দিতাম তোমাদের। আচ্ছা, 3 নাম্বারটা দেখো কি বলছে। পুং স্পোরোফিলে কোনো ডিম্বক থাকে না। আশ্চর্য, এখানে কেন ডিম্বক থাকবে? শুক্রাণুর জায়গায় ডিম্বক থাকবে মুহিব? থাকবে না। তাহলে এখানে থাকবে ডিম্বক, রাইট? এখানে থাকবে ডিম্বক। তাহলে এইটার নাম হচ্ছে স্ত্রী স্পোরোফিল, আর এটার নাম হচ্ছে স্ত্রী স্পোর বা ডিম্বক, রাইট? মাথা সরু এবং বর্ধিত। এই যে দেখো পুং স্পোরোফিলটার এই যে মাথাটা দেখো, এই যে দেখছো সরু এবং বর্ধিত, দেখছো? তোমাদের কিন্তু একাডেমিকে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, একাডেমিকের সিকিউতে। সেটা কি? এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে অ্যাপোফাইসিস। জিনিসটার নাম কি? অ্যাপোফাইসিস। হোয়াট ইজ অ্যাপোফাইসিস? পুং স্পোরোফিলের মাথাটা তীক্ষ্ণ, মানে বর্ধিত আর কি একটু। অ্যাপো শব্দের অর্থ হলো দূরবর্তী, আর ফাইসিস মানে হচ্ছে উপবৃদ্ধি। তাহলে বলো তো, মূল দেহ থেকে এই জায়গাটা, এই যে তীক্ষ্ণ জায়গাটা, এটাকে অতিরিক্ত না? অতিরিক্ত বৃদ্ধি পাইছে না? এবং মূল জায়গা থেকে দূরে না এটা, এই জন্য বলা হয়েছে অ্যাপোফাইসিস। মনে থাকবে? আবার দেখো, এটাতে অ্যাপোফাইসিস, কিন্তু এটাতে পিনিওল। এই যে দেখছো এগুলা, দিস আর পিনিওল। তাহলে এটা মনে রাখবা, ঠিক আছে? পুরুষের ক্ষেত্রে এটা অ্যাপোফাইসিস, স্ত্রীদের ক্ষেত্রে ওই বাইরের দিকে যেটা গেছে ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো রয়েছে, দিস আর পিনিওল, রাইট? এবার দেখো মুহিব, পরের লাইনটা বলছে যে এই পুং স্পোরোফিল যেটা আছে, হ্যাঁ, মাইক্রোস্পোরোফিল যেটা আছে, সেটা পুং রেণু উৎপন্ন করে। আশ্চর্য, এখানে স্ত্রী রেণু কেন হবে? এখান থেকে তো পুরুষ শুক্রাণু আসবে, পুং রেণু। তাহলে বলো তো, এই যে ডিম্বক যেগুলো আছে, এটার নাম হচ্ছে মেগাস্পোরোফিল। মেগাস্পোর বা স্ত্রী রেণু উৎপন্ন করে, এটার নাম মেগাস্পোরোফিল, আর এগুলোর নাম হচ্ছে মেগাস্পোর। এগুলো উৎপন্ন হয় এখানে, সিম্পল। লাস্টেরটা, আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না, আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, এটা আমি আজকেই পড়াই দিই। হোয়াট ইজ আর্কিগোনিয়াম? দেখো প্রিয় স্টুডেন্ট, এটা একটু বোঝার চেষ্টা করো। আর্কিগোনিয়াম, গোনিয়াম শব্দের অর্থ হচ্ছে প্রজনন, ঠিক আছে? প্রজনন বলতে প্রজনন অঙ্গ বোঝায়। তোমরা আমাকে বলো তো, প্রজনন অঙ্গ বলতে আমরা উদ্ভিদের ফুলটা বুঝি না? হ্যাঁ, প্রজনন অঙ্গ বলতে কি আমরা উদ্ভিদের ফুলটা বুঝি না? তাহলে এবার বলো তো, এদের ফুল হয় না? এদের ফুল হয় না, এদের এই যে এইরকম দেখতে হয়, যে এইরকম দেখতে হয়, এগুলো কিন্তু ফুল না। ফুল হলে পাপড়ি থাকতো, ফুল হতে গর্ভাশয় থাকতো, এগুলো ফুল না। তাহলে বলো তো, এদের প্রজনন অঙ্গ যেটা,
এটা কি আর কি বা প্রাচীন না, আদিম না, অনুন্নত না? বলো, কিছু বুঝতে পারছো? গনিয়াম মানে হচ্ছে জনন অঙ্গ, এদের এইটা জনন অঙ্গ, কারণ এখানে জনন হয়, শুক্রাণু আসে, এটা একটা জনন অঙ্গ, এখান থেকে শুক্রাণু উৎপন্ন হয়। তো এগুলা কি ফুলের মতো? ফুলের সুন্দর গর্ভাশয় থাকে, সুন্দর পাপড়ি থাকে, সুন্দর রং থাকে, সুন্দর মধু থাকে, এদের কি আছে এগুলা? তাহলে এগুলো কি অনুন্নত না? তাহলে এগুলোকে আমরা বলবো অনুন্নত জননাঙ্গ। অনুন্নত জননাঙ্গ। ওই যে এর আগে আমি তোমাকে একটা সিকোয়েন্স দিছি, মনে আছে? তাহলে এখন এক কাজ করো, সবার আর্কিগোনিয়াম থাকবে, শুধু আবৃত বীজের আর্কিগোনিয়াম নাই। মানে জননাঙ্গ উন্নত হলে আর্কিগোনিয়াম কেন থাকবে? আর্কিগোনিয়াম নাই, একটু খেয়াল করো মুহিব। আর্কিগোনিয়াম মানে জননাঙ্গটা অনুন্নত, এর তো জননাঙ্গটা উন্নত, ফুল আছে। তাহলে অনুন্নত জননাঙ্গ নাই, বরং উন্নত জননাঙ্গ আছে। বাট বাকি সবার ক্ষেত্রে কি? বাকি সবার ক্ষেত্রে কি আর্কিগোনিয়াম আছে? আর্কিগোনিয়াম আছে, মানে কথাটা দেখে মনে হচ্ছে আছে, কিন্তু থাকাটা ভালো না, অনুন্নত জননাঙ্গ। এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? যদি বুঝতে পারো এই লাইনটাতে চলে আসো, যদি বুঝতে পারো এই লাইনটাতে চলে আসো। তোমরা কি আমার কথা বুঝছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বই পড়লেই দেখবা যে সবগুলো এখন তুমি পারতেছো, আমি তোমাকে সব পড়ায় ফেলছি। প্রিয় স্টুডেন্ট, বইয়ের প্রথম দিকে 1-2 পৃষ্ঠা অ্যাড করা হয়েছে, যেটা এর আগে ছিল না, গত বছর থেকে অ্যাড করছে। দেখো, পৃথিবীতে নগ্নবীজ উদ্ভিদের সংখ্যা 83টা গণ, এটা প্রজাতি, এটা গণ, এটা প্রজাতি। 83, 721, এটা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। উৎপত্তি দেখো, মেসোজোয়িক যুগের আগে কিন্তু পেলিওজোয়িক যুগ, এটা হচ্ছে মেসোজোয়িক যুগ, এটা মেসোজোয়িক যুগ। এইটা সরি ডিরেকশনটাতে কিন্তু এই দিকে, এইটা হচ্ছে পেলিওজোয়িক যুগ, এটা হচ্ছে মেসোজোয়িক যুগ। খেয়াল করো, আমরা কিন্তু কিছুক্ষণ আগেই পড়ছি যে নগ্নবীজ উদ্ভিদটা মেসোজোয়িক যুগে ছিল। উৎপত্তি তাহলে আগে হয়েছে, রাইট? ওইটাই বলছে যে এদের উৎপত্তি অ্যাকচুয়ালি পেলিওজোয়িক মহাযুগে। পেলিওজোয়িক যে মহাযুগটা আছে শেষের দিকটাকে বলা হয় ডেভোনিয়ান যুগ। ঠিক আছে? প্যাড প্যাড পেট, পেলিওজোয়িকে ডেভোনিয়ান। ঠিক আছে? আচ্ছা, এগুলা সহজ, এগুলো 2-4 বার পড়লে মনে থাকবে, তাছাড়া কিন্তু মনে থাকবে না। আমি তারপরে একটু মনে রাখাইতেছি। মনে রাখবা, সাইকাস উদ্ভিদ হচ্ছে সাইকাডো ফাইটার, গিঙ্কো উদ্ভিদ হচ্ছে গিঙ্কো ফাইটার, কনিফারগুলো হচ্ছে কনিফারো ফাইটার। এইরকম 4-5টা হচ্ছে এদের আছে, বিভাগ আছে। তো গিঙ্কো ফাইটা নামক যে বিভাগটা আছে নগ্নবীজ উদ্ভিদের, গিঙ্কো ফাইটা, এর একমাত্র প্রজাতি যেটা টিকে আছে সেটা হলো গিঙ্কো বিলোবা। যেহেতু টিকে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম। আবার দেখো, সাইকাডোফাইটাতে সাইকাস আছে, গিঙ্কো ফাইটাতে গিঙ্কো বিলোবা আছে। সাইকাস তো অনেকগুলো আছে, প্রায় 100টার মতো প্রজাতি আছে। 9টা গণে 100টা প্রজাতি, 911 পড়াইলাম না? বাট গিঙ্কো ফাইটাতে মাত্র একটা টিকে আছে। এবার দেখো, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ সেকুয়া সেমপারভিরেন্স। ওকে, সেকুয়া সেমপারভিরেন্স। সো এইটা তোমাদের মনে রাখতে হবে, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষের নাম কি? এটা কিন্তু নগ্নবীজ উদ্ভিদ। তাহলে আবৃতবীজী উদ্ভিদের থেকেও এরা অনেক লম্বা। ঠিক আছে? তো যখন তুমি সবচেয়ে উঁচু বৃক্ষ পড়বা, তখন তোমাকে ক্ষুদ্রতম বৃক্ষ সম্পর্কে পড়তে হবে। জামিয়া, মিয়া, জামিয়া, তুমি ক্ষুদ্র, জামিয়া, যাও মিয়া এখান থেকে, তুমি ক্ষুদ্র, রাইট? আর সেকুয়া সেমপারভিরেন্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ, দুটোই নগ্নবীজী। ঠিক আছে? বিশ্বের সবচেয়ে প্রাচীন যে বৃক্ষটা, সেটার নাম হচ্ছে ব্রিসল কোন পাইন। নেভাডাতে আছে, এটা আমেরিকাতে। পড়তে হয় এটা। এই ব্রিসল কোন পাইনের একটা ছবি সার্চ দিবা, লিখবা ব্রিসল কোন পাইন, লিখে সার্চ দিলে তোমরা কিন্তু গাছের ছবিটা দেখতে পাবা। ঠিক আছে? ওকে, দেখো, আবৃতবীজীর সবচেয়ে ঘনিষ্ঠ নগ্নবীজী। তাহলে আবৃতবীজীর সবচেয়ে ঘনিষ্ঠ নগ্নবীজী বলতে কি বোঝাচ্ছে? দেখো, ধরা যাক নগ্নবীজী উদ্ভিদ হলো এগুলা 4-5টা হচ্ছে তাদের বিভাগ আছে। এটা একটা বিভাগ, 2টা, 3টা, 4টা। এই যে এখান থেকে হচ্ছে নগ্নবীজী, আবৃতবীজী শুরু। তাহলে এগুলো কি? নগ্নবীজী। তাহলে আমাকে বলো তো, আবৃতবীজীর এই উদ্ভিদগুলোর যে বৈশিষ্ট্য হবে,
নগ্নবীজের শেষের যে উদ্ভিদগুলো আছে এদের বৈশিষ্ট্য কি কাছাকাছি হবে না? হবে কিনা মুহিব? আবৃত বীজির এই পোরশনটা নগ্নবীজির উদ্ভিদের সাথে মিলে যাবে, বৈশিষ্ট্য কাছাকাছি হয় আর কি, বুঝেছো? যেমন ন্যাটোফাইটা বলে যে বিভাগটা আছে তাদের উদ্ভিদটা, তাদের একটা উদ্ভিদের নাম হচ্ছে নেটাম। যেমন ধরো, কেন আমরা নেটামকে বললাম, নেটামকে আমরা কেন বললাম যে এটা আবৃত বীজির মতো? কারণ নেটাম উদ্ভিদটার ফ্লাজেলা নাই, নগ্নবীজি উদ্ভিদের কিন্তু কোনো ফ্লাজেলা নাই শুক্রাণুর, জানো তোমরা? কারণ ওটাকে পতঙ্গ নিয়ে যায়, পতঙ্গ নিয়ে যায়। ওই যে ফুল আছে ওদের, মধু আছে, পতঙ্গ আইসা নিয়ে যায়, এই জন্য ওদের শুক্রাণুর কোনো ফ্লাজেলা লাগে না, এদের শুক্রাণুর ফ্লাজেলা লাগে না। কিন্তু নগ্নবীজি উদ্ভিদে তো ফ্লাজেলা থাকে, কিন্তু এই যে নগ্নবীজি যেটা কাছাকাছি এর কোনো ফ্লাজেলা থাকে না, এরা দেখতে আবৃত বীজের মতো। তাহলে এখানে যেটা আছে সেটা নাম হচ্ছে ন্যাটোফাইটা, এই এই জায়গায় যেটা আছে সেটা হচ্ছে ন্যাটোফাইটা উদ্ভিদ। তাদের একটা উদাহরণ হচ্ছে নেটাম, একটা স্পেসিসের নাম হচ্ছে নেটাম। তাহলে প্রশ্ন আসতে পারে, ফ্লাজেলা বিহীন শুক্রাণু কোন নগ্নবীজি উদ্ভিদের? নেটাম। ফ্লাজেলা বিহীন শুক্রাণু নগ্নবীজি উদ্ভিদের কোন বিভাগের? ন্যাটোফাইটা। আবার আসতে পারে, কোন উদ্ভিদটি আবৃত বীজির কাছাকাছি? নেটাম। নগ্নবীজি উদ্ভিদের কোন বিভাগটি আবৃত বীজির কাছাকাছি? এটা। তাহলে এটা বিভাগ, এটা হচ্ছে স্পেসিস, এটা উদ্ভিদটার নাম। ঠিক আছে মুহিব? আচ্ছা, এই যে দেখো এখানে একটু কথা আছে, উইচিয়া মিরাবিলিস, উইচিয়া মিরাবিলিস, উইচিয়া মিরাবিলিস। ওকে, একটু দেখো এখানে উইমেন, মিরা উইমেন, বাট এখানে আমরা স্ত্রী কোণের কথা না বলে পুং কোণের কথা বলবো। দেখো বলছে উমেন, কিন্তু না, এখানে মিরাকলের একটা ব্যাপার আছে, উল্টা পুং কোণের কথা বলা হয়েছে। তাহলে এই যদি কখনো বলে কোন উদ্ভিদের পুং কোণ ফুলের মতো, তখন তোমাদের আচ্ছা পুং কোণ বলছে, তাহলে এটা স্ত্রীর কথা বলছে, উইমেন, মীরা, এদের কথা বলছে, রাইট? আবার দেখো এখানে কি দুইটা ডব্লিউ নাই মুহিম? কয়টা ডব্লিউ আছে এখানে? দুইটা। তাহলে এই উদ্ভিদটাতে দুইটা মাত্র পাতা থাকে, এটা একটা উদ্ভিদ, এই এক পাতা, এই এক পাতা, শেষ। ঠিক আছে? ডব্লিউ ডব্লিউ, দুইটা ডব্লিউ আছে, একটা বানানোর মধ্যে এতগুলো ডব্লিউ কেন? দুইটা ডব্লিউ আছে, এই জন্য দুইটা পাতা থাকে উদ্ভিদে। আর উইমেন, মীরাও তো উইমেন, যখন উইমেনের কথা চলে আসবে তখন পুংকনের কথা চলে আসবে। ঠিক আছে? আর এই যে লাস্টে আসে এফিড্রাতে দ্বিনিষেক দেখা যায়। প্রিয় স্টুডেন্ট, এফিড্রা একটা উদ্ভিদ, এফিড্রা উদ্ভিদ থেকে এফিড্রিন বলে একটা ওষুধ পাওয়া যায়। আর এফিড্রিন ওষুধটা কাউকে যখন আমরা অপারেশন যখন আমরা করি তখন এফিড্রিন দেই, যেটা এই উদ্ভিদটা থেকে পাওয়া যায়, দিলে তার শ্বাসকষ্ট কমে, শ্বাসকষ্ট হয় না। তাহলে এফিড্রা উদ্ভিদটা কতটা জরুরি মেডিকেলের ক্ষেত্রে, তোমরা যারা মেডিকেলে পরীক্ষা দেবা এটা দেখবা, এফিড্রাতে দ্বিনিষেক দেখা যায়। ঠিক আছে? ড্রা দ্বিনিষেক, দ্বিনিষেক। আমি আরেকবার বলছি পুরোটাই, আমি আরেকবার ক্লাসের মধ্যে কভার করে দিচ্ছি। দেখো, পৃথিবীতে নগ্নবীজি পাওয়া যায় 83, 700, 21টা, এটা একটু দেখতে হবে, এটা গণ, এটা প্রজাতি। মেসোজয়িক মহাযুগে আমরা এদের বিস্তৃতি দেখেছি, বাট জন্ম নিয়েছে পেলিওজয়িকে। ঠিক আছে? গিঙ্গোফাইটা, সাইকাসের তো 100টা প্রজাতি আছে, সাইকাস উদ্ভিদের 100টা প্রজাতি রয়েছে যেগুলা আমরা জীবন্ত ফসিল বলি, কিন্তু গিঙ্গোফাইটাতে একটা মাত্র আছে, সেটা হচ্ছে গিঙ্কো বিলোবা, যেটা জীবন্ত জীবাশ্ম। সবচেয়ে উঁচু যে সেকুয়া সেমপারভিরেন্স, ক্ষুদ্রতম যে জামিয়া, তুমি ক্ষুদ্র। আর পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ হচ্ছে ব্রিসল কোন পাইন, প্রাচীন পাইন, প্রাচীন হয়ে গেছে, রাইট? ব্রিসল কোন পাইন। আবৃত বীজের সবচেয়ে ঘনিষ্ঠ, নগ্নবীজি উদ্ভিদের যেটা এখানে থাকবে সেটা আবৃত বীজের সবচেয়ে ঘনিষ্ঠ হবে, যেমন নেটোফাইটা, তার একটা উদ্ভিদের নাম আছে নেটাম। কেমনে ঘনিষ্ঠ? এদের যেমন শুক্রাণুতে ফ্লাজেলা থাকে না, নেটামেরও শুক্রাণুতে ফ্লাজেলা থাকবে না। যখনই উইমেন আর হচ্ছে মীরা কথাটা আসবে তখনই বুঝবা পুং কোণের কথা বলতেছে, যেটা ফুলের মতো। এখানে যদি ডাবল ডব্লিউ, তাহলে দুইটা পাতা থাকে এতে। আর এফিড্রা, ডিনিষেক। ডান? প্রে স্টুডেন্ট, পার্টি টাইম।
আচ্ছা বানান যদি ভুল হয়ে যায় ইটস ওকে, ঠিক করে নেবা তোমরা। দেখো কয়বার কমেন্ট করছে, 6 বার 7 বার। বলো কিছু ভালো ভালো কথা বলো, এত তাড়াতাড়ি শেষ? হ্যাঁ কিছু বোঝার আগে সবকিছু শেষ হয়ে গেল। আমি তোমাদের স্লাইডটা এখনই দিয়ে দিব। আচ্ছা তোমাদের পড়ার নিয়ম কি? হ্যাঁ অনেকে আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করো ভাইয়া পড়বো কিভাবে, আপনার স্লাইডগুলো পড়লেই হবে? তোমার যদি মেন্টালিটি এইরকম থাকে এডমিশন আসলে তোমার জন্য না, এডমিশন তোমার জন্য না, তাহলে কিভাবে পড়ালেখা করতে হবে? কিভাবে পড়ালেখা করার নিয়ম হচ্ছে ভাই ক্লাসটা রেগুলার দেখতে হবে। কারণ ক্লাসে তুমি যা পাবা পরীক্ষার জন্য, বইটা তো 2 বছর ধরে পড়তেছো, বইটা তো 2 বছর ধরে পড়তেছো, তাহলে ক্লাসে যা পাবা তুমি কখনোই বই পড়ে পাবা না। আবার পরীক্ষায় প্রশ্ন আসবে বই থেকে, তাহলে ক্লাস শেষ করে কি করতে হবে? বই পড়তে হবে। বই পড়া খুবই সিরিয়াস ইস্যু, হ্যাঁ বই পড়তেই হবে। তাইলে এখন আমরা একটা কাজ করি, সেটা হলো আমরা কিছু কথা বলি। ক্লাস তো শেষ, তোমাদের মধ্যে যারা বেশি বেশি পড়বা, ক্লাস করে যারা বেশি বেশি বই পড়বা তারা ভালো করবা। বইয়ের দাগানো অংশগুলো শুধু পরীক্ষায় আসবে ব্যাপারটা তা না, যে কোনো জায়গা থেকে আসতে পারে। তো একটু কনসেপ্টের দিকে নজর দেবা, বুঝে বুঝে পুরোটাই অন্তত রিডিং পড়বা, তারপর হচ্ছে দাগানোগুলো একটু বেশি বেশি করে দেখবা। আর তোমাদের সাথে আমার পরের দিন দেখা হবে আবৃত উদ্ভিদের ফার্স্ট হাফ নিয়ে, তারপরের দিন আমি সেকেন্ড হাফ পড়াবো। এবং ওখানে গিয়ে আমি তোমাদের কিছু মজার মজার গল্প, মজার মজার ট্রিক্স দিব, যেটা আমি মাঝখানে কয়েকদিন দেই নাই। তো আশা করছি আবৃত উদ্ভিদ নিয়ে তোমাদের যত চিন্তা ভাবনা আছে সব হারিয়ে যাবে। হ্যাঁ তোমরা চিন্তা করো না, আমি ওই দিনে সম্ভাবনা আছে আমি তোমাদের হচ্ছে বইয়ের পিডিএফটা বের করব, ওই অংশটুকুর আমি পিডিএফ করব, করে আমি পিডিএফটা এখানে রান করব, করে আমি তোমাদের ওই অংশগুলো কিভাবে মনে রাখতে হয় আমি তোমাদের দেখাবো। ঠিক আছে? তাহলে পিডিএফ দেখে আবার বইলো না ভাই আজকে স্লাইড বানান নাই পিডিএফ বানাইছেন। পরের দিন কিন্তু খুব দারুণ একটা ক্লাস হবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা আমি কিন্তু একাডেমিক সাইকেল শুরু করেছি। হ্যাঁ আমি একাডেমিক সাইকেল শুরু করেছি। তো আপনাদের যারা জুনিয়র আছে বুঝতেই পারতেছেন যে আপনারা যদি একাডেমিকে ভালো করে পড়তে পারতেন আজকে এত কষ্ট করতে হইতো না। আপনাদের যারা জুনিয়র আছে সবাইকে বলবেন যে একাডেমিক কোর্সে জয়েন করতে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদের মাথা ঠান্ডা রাখুক, অ্যাডমিশনের জন্য প্রস্তুতিটা আরও স্মুথ করুক। আল্লাহ হাফেজ।